ফার্স্ট অফ অল আমি বলি, আমরা মূলত এই যে ক্লাউড অ্যাকাউন্টিং উইথ কুইক বুকস অ্যান্ড জেরো, এটা হচ্ছে আমাদের কোর্সের নাম। এটা এর নামটা আমরা আপডেট করেছি। সো এই কোর্সে আপনারা মূলত শিখবেন যে ইউএসএতে যারা স্মল অ্যান্ড মিডিয়াম সাইজের যে বিজনেসগুলো রয়েছে, তাদের বুককিপিং বা অ্যাকাউন্টিং এর কাজগুলো কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমরা শিখাবো। এখন বলতে পারেন যে তারা কেন আমাদেরকে হায়ার করবে? তারা এই জন্য হায়ার করবে যে তাদের নিজস্ব কোনো অ্যাকাউন্টেন্ট নাই। কারণ তারা স্মল প্রতিষ্ঠান, তারা কস্ট সেভিংসের জন্য তারা চায়, মানে অ্যাকাউন্টেন্ট হায়ার করে না। ইউএসএ বা ইউকের কোনো একজন আহ, মানে বসবাসধারী কাউকে যদি তারা হায়ার করে, তার পিছনে তাদের অনেক খরচ আছে, ঠিক আছে? সো এত কস্ট বেয়ার করে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করাটা অনেক কঠিন। যার ফলে তারা মানে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে, লাইক ফাইবার, আপওয়ার্ক, এই সমস্ত মার্কেট প্লেসের মাধ্যমে তারা কি করে? আউটসোর্সিং করে, যেখানে তারা খণ্ডকালীন অথবা প্রজেক্ট বেইস অথবা পার্ট টাইম বা আওয়ারলি বেইস কাজগুলো তাদেরকে দিয়ে করায়, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এক বছরের কাজ কখনো $100 বা $200 বা $500 কিন্তু করে নিচ্ছে। বাট একজনকে যদি তারা হায়ার করে, তাকে মাসে দিতে হবে মিনিমাম 3 থেকে 5 হাজার ডলার। মিনিমাম 3,000, $5,000 দেওয়ার প্রয়োজন হইতে পারে। এর বাহিরে তো আরো অনেক ধরনের ফেসিলিটি তাদেরকে দিতে হয়। কারণ তারা তো মানে কাউকে হায়ার করলে কমপ্লায়েন্স মেনটেন করেই তাকে, মানে বা এইচআর পলিসি মেনটেন করে তাকে পে করতে হবে। এর কোনো বিকল্প নাই। তো সেক্ষেত্রে তাদের কস্ট সেভিংস হয়। তাহলে আমরা যেটা করি, সরি, আমরা এবং তারা তাদের মানে স্মল প্রতিষ্ঠান হলেও তাদের কেন বুক কিপিং করতে হচ্ছে বা তাদের কেন অ্যাকাউন্টস মেনটেন করতে হচ্ছে? কারণ তাদের ইয়ারলি ট্যাক্স ফাইল করতে হয়, ঠিক আছে? ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে আপনার প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটের স্টেটমেন্ট লাগবে, ঠিক আছে? এবং এটা অবশ্যই প্রপার চ্যানেলে হইতে হবে। ওরা এটাকে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে করলে এটাকে ওরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। আপনি এক্সেলেও করতে পারেন, কিন্তু এক্সেলটাকে আইআরএস বলেন, এইচএমআরসি বলেন, এই সমস্ত যে ট্যাক্স এজেন্সিগুলো, তারা আসলে এটাকে ওইভাবে ভালোভাবে নেয় না, ঠিক আছে? সো আপনি যদি কোনো একটা সফটওয়্যার মেনটেন করেন, এই সফটওয়্যারগুলো হচ্ছে কুইকবুক জেরো, এগুলো হচ্ছে ওদের ট্যাক্স এজেন্সি দ্বারা অথরাইজড, ঠিক আছে? সেখানকার কোনো রিপোর্ট থাকলে অবশ্যই ওরা এটা আমলে নিবে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করবে। যদি কোনো কারণে প্রয়োজন মনে করে যে তার রিসিট কম হইছে, আরো বেশি হওয়ার কথা, তখন হয়তো ব্যাংক স্টেটমেন্ট চেক করতে পারে, ইনভয়েস চেক করতে পারে। এটা পরের স্টেপ। আজানটা হোক। যেটা বলছিলাম যে মানে অ্যাজ এ বুককিপার হিসাবে আমাদের আসলে কাজ হবে, তারা যেই বিজনেসটা করছে সেই বিজনেসের আয় ব্যয়ের হিসাবগুলো আমাদের রাখতে হয়, ঠিক আছে? রাখার ফলে তারা কি করে? তারা হচ্ছে মূলত ট্যাক্স ফাইলের জন্যই করে, তা না হলে তারাও করতো না, ঠিক আছে? সো এখন আমরা এই কাজগুলো কিভাবে করি? সফটওয়্যারে করি মূলত। এক্সেলে অনেকেই কাজ পারেন, বাট এক্সেলের স্টেটমেন্টগুলো আসলে গ্রান্টেড না। আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা সফটওয়্যার যাইতে হবে। সো সেই ক্ষেত্রে আপনার এই মুহূর্তে যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে তার মধ্যে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলোর পপুলারিটি বর্তমানে সবচেয়ে বেশি। কেন বেশি সেটা আমরা একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো প্রথমে আমরা ওয়েলকাম করছি কোরাস ট্রাস্টে আসার জন্য, এখানে যারা আসছেন অনেক কষ্ট করে। এরপরে হচ্ছে আমি আমার অলরেডি পরিচয় দিয়েছি, ঠিক আছে? এছাড়াও আসেন অনেকে হয়তো আমার ইউটিউব চ্যানেলে, অনেকেই হয়তো দেখছেন ভিডিও, দেখতে পারেন। ফেসবুকেও আমার অনেক ভিডিও আছে। সো আমাদের কোরাস ট্রাস্টের ওভারভিউ হচ্ছে বাংলাদেশে 2013 সাল থেকে কোরাস ট্রাস্টের যাত্রা শুরু হয়েছে। বাট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম মানে ক্লাউড অ্যাকাউন্টিং এর যাত্রা শুরু হয় 2017, 18 বা 16 এরকম একটা সময়ে। সো তখন বাংলাদেশের একমাত্র কোডাস ট্রাস্টেই প্রথম এই ক্লাউড অ্যাকাউন্টিং এর ট্রেনিংটা শুরু করে বাংলাদেশে। এখন অনেকেই করায়, বাট যাত্রাটা শুরু হয় কোডাস ট্রাস্ট থেকে। এবং এখন যারা মার্কেট প্লেসে কাজ করে বাংলাদেশ থেকে, এদের বেশিরভাগ টপ রেটেড বা লেভেল 2 সেলার যারা, তাদের বেশিরভাগ বা তাদের বড় একটা অংশ কোডাস ট্রাস্টের প্রিভিয়াস স্টুডেন্ট, ঠিক আছে? এরপর আসেন হচ্ছে আমাদের এই কোর্সে, মানে আমরা যে কোর্সটা অফার করছি এই মুহূর্তে,
বা যেই কোর্সের সম্পর্কে আপনারা ডিটেলস জানতে আসছেন, আমি প্রথমে একটু ওভারভিউ দিয়ে দেন হচ্ছে আমরা কুইক বুকসে কিভাবে কাজ করা যায়, আপনারা যারা ধরেন একটু অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন বা অ্যাকাউন্টিং একটু কম বুঝেন, তারা সফটওয়্যারটা কিভাবে চালাবেন সেটার একটা সহজ ওয়ে আমি দেখাই দিব, ঠিক আছে, যাতে আপনাদের মানে আইডিয়া হয় যে আসলে কুইক বুকস কি এবং এটা দিয়ে আসলে কি করা যায়। সো এখন আসেন আমরা মূলত কুইক বুকস এবং জেরো এই দুইটা সফটওয়্যার শিখাবো অ্যাট ফার্স্ট, এবং এই সফটওয়্যারের আপনারা কি কি শিখবেন একটু পরে আমরা জানবো সেই বিষয় সম্পর্কে ডিটেলস। তার আগে এই সফটওয়্যার শেখার পরে আপনি এই স্কিলগুলো আপনি কিভাবে সেল করবেন, মানে আপনি শুধু জানলে তো হবে না। ধর আপনি একটা সুন্দর প্রোডাক্ট বানিয়েছেন, বাট এটা যদি বাজারজাত না করেন তাহলে কিন্তু সেল হবে না, তাই না? সো আপনি যেই কাজটা এত ভালো জানেন, এটা আপনাকে সেল করতে হবে। কোথায় সেল করতে হবে? কোনো না কোনো মার্কেটে সেল করতে হবে। তো এটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেট বা ধরেন ভার্চুয়াল মার্কেট, যে মার্কেটে অনেকগুলো নাম আছে। একটা হচ্ছে ফাইবার, একটা আপওয়ার্ক, এবং এই ফাইবার আপওয়ার্কে আপনারা যেই প্রোফাইলটা ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনি যা জানেন এটার উপর প্রোফাইল ক্রিয়েট করবেন। প্রোফাইল ক্রিয়েট করে আপনি এই প্রোফাইলটা আবার লিঙ্কডইনের থ্রুতে মার্কেটিং করতে পারেন, ঠিক আছে? কারণ লিঙ্কডইন একটা প্রফেশনাল সাইট, সেখানে অনেক প্রফেশনাল আপনি হচ্ছে লোকজন পাবেন, বা আপনি চাইলে সেখানে আপনার প্রোফাইলে যারা আপনাকে হায়ার করতে পারে এই ধরনের মানুষকে আপনি ইনভাইট করে করে আপনার প্রোফাইলে আনতে পারেন। এনে আপনি যদি আপনার প্রোফাইলে মার্কেটিং করেন, তাহলে আপনি কি কাজ করেন, আপনি কি অফার করেন, কি সার্ভিস দিচ্ছেন, সেগুলো কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে, জানতে পারবে। 10 জন দেখবে, একজন হায়ার করলে এনাফ, ঠিক আছে? এরপর আসেন আমরা, আর সফটওয়্যার হচ্ছে কুইকবুকস এবং জেরো। এইবার আসেন আমরা এই সফটওয়্যারে মূলত ডেটা এন্ট্রি থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেলের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পর্যন্ত যত অ্যাক্টিভিটি আছে, লাইক ব্যাংক রিকনসিলিয়েশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, বাজেটিং, বাজেটিং ফরকাস্টিং, রিপোর্ট জেনারেট করা, ইনভয়েস ক্রিয়েট করা, বিল ক্রিয়েট করা, এই ধরনের যত অ্যাক্টিভিটি আছে, জার্নাল, অ্যাডজাস্টিং জার্নাল, সব কিছুই আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে শিখাবো। এরপরে আসেন যে যারা ধরেন অ্যাকাউন্টিং বা বুককিপিং সিস্টেমটা মেনটেন করার জন্য বিভিন্ন জন বিভিন্ন ওয়ে অ্যাপ্লাই করে। এর মধ্যে ধরেন কেউ কেউ ম্যানুয়ালি কাজ করে, যে আমি আমার এত হিসাব দরকার নাই, আমি কত সেল করলাম সারা দিনে, অথবা 1 মাসে কত সেল করছি, কত খরচ করছি, ঠিক আছে? এইভাবে অনেকে হিসাব করে, বাট এই হিসাবগুলো এখন কমে গেছে। এটাকে ম্যানুয়াল হিসাব বলে। তারা খাতায় লিখে রাখে। বাংলাদেশে এখন অনেক জায়গায় এটা করে, বাট ইন্টারন্যাশনালি এটার ব্যবহার কিন্তু একদমই কমে গেছে। আরেকটা আছে অন প্রিমাইস সফটওয়্যার, যেটা হচ্ছে এটাও একটা সফটওয়্যার, কিন্তু এখানে বেশ কিছু লিমিটেশন আছে। এটা হচ্ছে একটা ডেস্কটপ ভিত্তিক সফটওয়্যার। আপনারা হয়তো টালি ব্যবহার করে থাকতে পারেন, আপনারা হয়তো আম, আরো এই ধরনের ডেস্কটপ ভিত্তিক সফটওয়্যার আছে, যেমন ওরাকল ডেস্কটপ আছে, সেজ 50 ডেস্কটপ আছে, কুইক বুকস, কুইক বুকসেরই আরো একটা সফটওয়্যার যেটা হচ্ছে কুইক বুকস ডেস্কটপ, ঠিক আছে? এগুলো সবই ডেস্কটপ বেস। তো এই ডেস্কটপ বেস সফটওয়্যারগুলোতে যে অসুবিধাগুলো, সেগুলো হচ্ছে ধরেন আপনাকে আপনার ডেটাগুলো থাকে নির্দিষ্ট সার্ভারে, এবং আপনি চাইলেই যে কোনো পিসি দিয়ে লগ ইন করতে পারেন না বা অ্যাক্সেস নিতে পারেন না, ঠিক আছে? তারপর এটা ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার না, ঠিক আছে? কারণ আপনার যখন এরকম একটা, ধরেন এটা একটা সফটওয়্যার টার্বোট্যাক্স, এটা হচ্ছে ট্যাক্সের একটা সফটওয়্যার, লাইক আমি ধরে নিচ্ছি এটা একটা সফটওয়্যার। এখন এইখানে এই সফটওয়্যার কিন্তু এখানে ইনস্টল করা, তো ইনস্টল করলে এটাকে আপনি কিন্তু খুব মানে স্মুথলি ব্যবহার করতে পারবেন না, যেমনটা আপনি অনলাইন ভিত্তিক সফটওয়্যার হলে পারবেন, ঠিক আছে? আহ, এটা মানে অনলাইন ভিত্তিক সফটওয়্যারের সুবিধাগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। অনেক সুবিধা আছে, যেটা আপনার এই ডেস্কটপ ভিত্তিক সফটওয়্যারে সেই সুবিধাগুলো আসলে ওইভাবে নাই। এরপর আসেন হচ্ছে আমরা চলে যাব ক্লাউড বেসড। সো ক্লাউড বেসের পার্সেন্টেজ এই মুহূর্তে বেশি, কারণ এটা ডে বাই ডে আরও বাড়বে। নতুন কোনো টেকনোলজি না আসা পর্যন্ত এটাই ধরেন আপনার সারা বিশ্বে অ্যাকাউন্টিং বুককিপিং এর জন্য এইটাই একটা সময় মানে সর্বশেষ হাতিয়ার হিসাবে থাকবে। সো এইটাতে মানে সুবিধাগুলো যেটা রয়েছে একদম মানে বুলেট পয়েন্ট আকারে যেগুলো বলবো, নাম্বার ওয়ান, যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস নিতে পারছেন, মানে রিমোট অ্যাক্সেস নেওয়া যায়। আপনি বিদেশে ঘুরতে গেলেও কাজ করতে পারবেন, ঠিক আছে? আমরা যেমন আমি আমার কথাই বলি, আমি যতবার বিদেশে গেছি আমি কিন্তু ল্যাপটপ নিয়ে গেছি, সেখানে গিয়েও আমি কাজ করছি, ঠিক আছে? সো এটা কিন্তু আপনার এমন না যে বাসায় বসে কাজ করতে হবে।
ঠিক আছে, জাস্ট আপনার ল্যাপটপ থাকবে, ইন্টারনেট থাকবে, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন, অ্যাক্সেস নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। নাম্বার টু হচ্ছে আপনার যে সমস্ত দেশের ক্লায়েন্টের কাজ আমরা করি, তাদের দেশের যে কোনো ব্যাংক আপনার কুইক বুকসের সাথে ইন্টিগ্রেট করা যায়। ইন্টিগ্রেট করলে যেটা হয়, ব্যাংকের সমস্ত ডেটা, মানে সমস্ত ডেটা বলতে ডেইলি যে ট্রানজ্যাকশনগুলো হয়, অটোমেটিক্যালি তার কুইক বুকসে চলে আসে। সেই ক্ষেত্রে আপনার যেটা করা দরকার, আপনি শুধু ওই ওই ট্রানজ্যাকশনগুলো রিভিউ প্যানেলে থাকবে, আপনি চেক করবেন যে কোনটা কোন কারণে পেমেন্টটা করা হয়েছে। জাস্ট অ্যাকাউন্টিং সিস্টেম এটাকে ক্যাটাগরি করে দিবেন, অটোমেটিক্যালি কাজ শেষ। বাট যদি ম্যানুয়াল কাজ করেন, ব্যাংক থেকে স্টেটমেন্ট আনতে হবে, ব্যাংকের স্টেটমেন্টগুলো আবার এখানে ইম্পোর্ট করতে হবে, দেন আপনাকে কাজ করতে হবে, এখানে অনেক হিউজ একটা টাইমের ব্যাপার। বাট এই কাজটা কিন্তু অর্ধেকের বেশি কাজ আপনাকে কমাই দিচ্ছে। নাম্বার থ্রি, এই মুহূর্তে যেহেতু ডিজিটাল যুগ, বিজনেসও কিন্তু ডিজিটাল হয়ে গেছে। ঠিক আছে, যেমন অ্যামাজন, ইবে, শপিফাই, এই ধরনের, যেমন দারাজের কথা বলি, দারাজের বিজনেস তো বোঝেন, তাই না? ওদের একটা ওয়েবসাইট আছে, আপনার যে প্রোডাক্ট দরকার আপনি ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্ট দেখে পছন্দ হলে ওইখান থেকেই অর্ডার করতে পারেন। পারেন কিনা বলেন? ঠিক সেরকম এটাও হচ্ছে ই কমার্স বিজনেস বলে এগুলারে। অ্যামাজন, ইবে, শপিফাই, ই কমার্স, বিগ কমার্স, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অনেক অনেক ফেমাস বিজনেস। এখানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিজনেসম্যানরা ব্যবসা করে। তো এখান থেকে প্রচুর ক্লায়েন্ট আসে যারা বুককিপিং করতে চায়। তো তাদের বুককিপিংটা কত সহজ দেখেন। তারা ওই স্টোর, তাদের কিন্তু একটা ভার্চুয়াল স্টোর থাকে, সেই স্টোরের সাথে কুইক বুকস, জেরো, এগুলো কিন্তু ইন্টিগ্রেট করা যায়। ওখানে উনি যত অ্যাক্টিভিটি করবে, লাইক প্রোডাক্ট সেল করলে অটোমেটিক্যালি আপনার এখানে সফটওয়্যার চলে আসছে। আপনি ইনভেন্টরি অ্যাড করতেছেন, যদি ইন্টিগ্রেট করা থাকে তাহলে ইনভেন্টরি আপডেট হচ্ছে, সেল করলে কমে যাচ্ছে, পারচেস করলে বাড়তেছে। এই যে তার যে বিশাল একটা অ্যাডভান্টেজ, সেগুলো কিন্তু এই ই কমার্স কি বলে আপনার এই ক্লাউডের মাধ্যমে সহজে সমাধান করা যাচ্ছে। সো এই এছাড়াও আরো অসংখ্য অ্যাপস আছে। ধরেন আপনি কুইক বুকস চালান, আপনার এমপ্লয়ি আছে 10 জন, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাদের অ্যাটেন্ডেন্স শিট আপনি হচ্ছে কি করবেন, চেক করবেন। আপনি থার্ড পার্টি অ্যাপস আছে, ইনফ্যাক্ট কুইক বুকসেরই টাইম ট্র্যাকার আছে, যেটার মাধ্যমে আপনি চাইলে ইন্টিগ্রেট করে কিন্তু আপনি এই সুবিধাটাও করতে পারেন। জাস্ট পাঞ্চ মেশিনের সাথে সফটওয়্যারের মাধ্যমে ইন্টিগ্রেট করে আপনি কুইক বুকসের সাথে কানেক্ট করতে পারেন। সেক্ষেত্রে এখানে পেরোল করা যায়, পেরোলের ডেটাগুলো চলে আসবে। ঠিক আছে, এই ধরনের অনেক সুযোগ সুবিধা আপনি এই ক্লাউড সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। 1000+ থার্ড পার্টি অ্যাপস আপনার এই কুইক বুক জেরো এই সফটওয়্যারগুলো অ্যাকসেপ্ট করে বা অ্যালাউ করে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমরা পরের স্টেপে যাই। কুইক বুক জেরো ছাড়াও আরও বেশ কিছু সফটওয়্যার রয়েছে। অ্যাকচুয়ালি 200+ ক্লাউড সফটওয়্যার আছে, ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে 200+। বাট এখানে আপনার টপ 10 যে সফটওয়্যারগুলো, যেমন কুইক বুকস অনলাইন, ফ্রেশবুক, জোহোবুক, ওয়েব, আপনার ওরাকল, সেজ 50, ওডো, কাশো, মাইক্রোসফট ডাইনামিক্স, এগুলো হচ্ছে অনলাইন। এখানে কিছু আছে ডেস্কটপ ভার্সন আছে, যেমন কুইক বুকসের ডেস্কটপ ভার্সন আছে, সেজেরও ডেস্কটপ ভার্সন আছে, ওরাকলেরও ডেস্কটপ ভার্সন আছে। ঠিক আছে, বাট আমরা এটার যে অনলাইন ভার্সনটা সেটার কথাই বলছি। এইগুলো হচ্ছে সবচেয়ে পপুলার। এর মধ্যে কুইক বুক জেরো দুইটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং আপনি আহ, এই দুইটা ভালো করে শিখলে বাকি যে সফটওয়্যারগুলো, ওইগুলোর বেসিক কনসেপ্ট আপনার হয়ে যাবে। কারণ যে কোনো ক্লাউড সফটওয়্যারেরই আপনার মূল বেসিক যে কনসেপ্ট, এটা কিন্তু অলমোস্ট সেম। ঠিক আছে, আপনি ওই সেম কাজই করবেন, কোম্পানি সেট আপ করবেন, চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করবেন, ইনভয়েস কিভাবে ক্রিয়েট করবেন, বিল কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন করবেন, কিভাবে ডেটা মানে ইম্পোর্ট করবেন, কিভাবে আপনি রিপোর্ট রান করবেন, পেরোল কিভাবে করবেন, এইভাবে এই কাজগুলো কিন্তু মূলত করতে হয়। এবার আসেন, স্যার এটা হচ্ছে কুইক বুকসের ড্যাশবোর্ড। আমরা যখন কুইক বুকসের ওয়েবসাইটে যাব, এরকম একটা ড্যাশবোর্ড পাবো। এই ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি কুইক বুকস কোন কোন ধরনের প্যাকেজ অফার করছে, কোন প্যাকেজে কি কি ধরনের আপনার হচ্ছে সুযোগ সুবিধা রয়েছে, প্রাইস কেমন। তো আপনি বিজনেসের নেচার অনুযায়ী, সাইজ অনুযায়ী আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় প্যাকেজটা আপনি চুজ করে পারচেস করতে পারেন। এটা পারচেস করার জন্য আপনাকে কিচ্ছু করা লাগবে না। ওদের কোনো স্টাফের সাথে কথা বলার দরকার নাই, ওদের কোনো অফিসিয়াল লোকের সাথে কথা বলার দরকার নাই। আপনি আপনার কোম্পানির জন্য কুইক বুকস নেবেন, অনলাইনে ঢুকবেন, ঢুকে আপনি জাস্ট ডিরেক্টলি পারচেস করবেন। লাইক এরকম ধরেন আমরা যদি এখানে ঢুকি, ধরেন এখানে কুইক বুকস অনলাইন লিখলাম। ঠিক আছে, আমার কাউকে প্রয়োজন নেই,
আমি জাস্ট এখানে গিয়ে প্রাইসিং অ্যান্ড ধরেন গ্লোবাল সাইডে গেলাম। আমি বাংলাদেশ থেকে মনে করেন একটা কুইক বুকসের কিনবো, প্যাকেজ কিনবো। যেমন অনেকেই, আমি বাংলাদেশে মোটামুটি 20 থেকে 25টা কোম্পানির ডেটা মাইগ্রেট আমি করে দিছি এক্সেল থেকে কুইক বুকসে বা টালি থেকে কুইক বুকসে। তো সেখানে তারা মানে না জানলে যেটা হয় আর কি, তারা অনেক সময় বলতো, মানে তাদের সাথে আমার কন্ট্যাক্ট হইতো যে আমি তাদের সার্ভিস করে দিব। তারা শুরুতেই কোশ্চেন করে যে আমাদেরকে সফটওয়্যার কিনে দিবে কে, বা আমরা সফটওয়্যার পাবো কোথায়, ঠিক আছে, এটা ওদের কোনো অফিস আছে কিনা। এটার সহজ উত্তর হচ্ছে এদের অফিস অনেক জায়গাতেই আছে, বাংলাদেশে নাই, ইউকেতে আছে, আপনার হচ্ছে ইন্ডিয়াতে আছে, আপনার ইউএসএ তে আছে, সব মোটামুটি ভালো ভালো দেশে আছে, যে সমস্ত দেশে কুইক বুকস বেশি চলে। বাংলাদেশে নাই, কিন্তু আপনি এটা কেনার জন্য আপনার কারো কারো প্রয়োজন নাই। দেখেন জাস্ট আমরা এখানে ঢুকে, এই দেখেন বাংলাদেশের কিন্তু আইকন চলে আসছে, যেহেতু আমি গ্লোবাল সাইট দিয়েছি। গ্লোবাল সাইট দেওয়া মানে হলো যে আপনি যেই লোকেশন থেকে লগ ইন করবেন, যেই লোকেশন থেকে, ঠিক ও আপনাকে গ্লোবাল দিলে ওই লোকেশনেই নিয়ে যাবে। যেমন আমি বাংলাদেশ, এই জন্য বাংলাদেশে ডিরেক্টলি চলে আসছে। বাট এখানে কিন্তু সব দেশের নামই আছে এখানে। অর্থাৎ আপনি যে কোনো দেশের প্যাকেজ যদি আপনি নিতে চান, ধর আপনি ইউএস এর প্যাকেজ নেবেন, ইউএস এর প্যাকেজ একরকম, বাংলাদেশের প্যাকেজ একরকম, প্রাইসেও অনেক ডিফারেন্স আছে। তাহলে আপনি এখানে ইউএসএ সিলেক্ট করবেন। এখানে ইউএসএ সিলেক্ট করে দেখেন, এখানে আপনি ইউএসএ সিলেক্ট করে ইউএসএ তে চলে যাবেন, তখন আপনাকে ইউএস এর প্রাইসটা দেখাবে, ঠিক আছে। এই দেখেন, এই যে ইউনাইটেড স্টেট, এটা দিলে ইউনাইটেড স্টেটের যে প্যাকেজগুলো বা প্রাইসিংগুলো ওইটা দেখাবে। আর আমি যদি বাংলাদেশে থাকি তাহলে বাংলাদেশ এটা দেখাবো। বাংলাদেশের প্রাইস অনেক কম। দেখেন এই যে প্রাইসিংয়ে যাবেন, এখানে গেলে যদি আপনি বাংলাদেশের প্রাইসিংটা দেখেন, তাহলে এখানে দেখেন আপনি প্রাইসিংটা একটু নিচে গেলে দেখবো আমরা প্যাকেজগুলো কি কি আছে। দেখেন প্রাইসিংয়ে যাব, এই যে 4টা প্যাকেজ আছে এখানে। 4টা প্যাকেজ কি কি দেখেন, একটা হচ্ছে সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস এবং অ্যাডভান্স। 4টা প্যাকেজ, সর্বোচ্চ হচ্ছে 9259 আপনার মানে ডিসকাউন্ট ছাড়া আর কি, উইদাউট ডিসকাউন্ট। এখন তো ডিসকাউন্টে অনেক কম, বাট এই ডিসকাউন্ট তো সারা বছর থাকবে না, এটা হচ্ছে ধরেন 3 মান্থ বা 6 মান্থের জন্য তারা ডিসকাউন্ট দেয়। সেক্ষেত্রে ধরেন আপনি 9259, সর্বোচ্চ অ্যাডভান্স প্যাকেজটা পাচ্ছেন কততে, 9259। ও আপনাকে ডিরেক্টলি হোম কারেন্সি বিডিটি দিবে। কিন্তু যদি আপনি এটাতে না গিয়ে আপনি ইউএস এর সাইটে যান, দেখেন ইউএস এর সাইটে গেলে এটার প্রাইসটা আপনি ডলারে পাবেন, এবং প্রাইসটা কেমন দেখেন। আমি সুইচ করে ইউএস এর সাইটে গেলাম, এই দেখেন ইউএস এর সাইটে গেলাম, এবার দেখেন এটার প্রাইস দেখেন, এটার প্রাইস কিন্তু আলাদা। দেখেন এটার প্রাইস কিন্তু দেখেন, নাম সেম, প্রাইসটা হচ্ছে ডলারে দেওয়া। এটা দেখেন $275, 275, আর ওইখানে আছে 9200 সামথিং, 9000 টাকা। তার মানে $100 কম। $100 তো আপনার প্রায় 12-13 হাজার টাকা আসে। ওটা ধরেন $80 হিসাব যদি করেন, $76, যদি ডলার হিসাব করেন 76। বাট আপনি সেম প্যাকেজটাই যদি ইউএস এর সাইটে নেন তাহলে আসতেছে আপনাকে 275, তার মানে অলমোস্ট $200 বেশি, ঠিক আছে। এই বেশি নেওয়ার পিছনে কিন্তু অনেক রিজন আছে। প্রথমত ইউএসএ বলে তা না, কারণ আপনি বাংলাদেশের প্যাকেজে হয়তো অ্যাডভান্সই নিচ্ছেন, সবই পাচ্ছেন, কিন্তু বাংলাদেশের কোনো ব্যাংক কানেক্ট করতে পারছেন না, এই সাপোর্ট কিন্তু দেওয়া লাগতেছে না। তারপরে বাংলাদেশের কোনো ভ্যাটের কাজ আপনি ডিরেক্টলি, ওরা আপনাকে সেই ভ্যাটের সাপোর্ট দিচ্ছে না, পেরোলের সাপোর্ট দিচ্ছে না, কিন্তু আপনি যখন ইউএস এর সাইটে যাবেন তখন কিন্তু ও সমস্ত সুযোগ সুবিধা আপনাকে দিবে, ঠিক আছে। এবং এখানে কোনো সমস্যা হলে ওরা কিন্তু ডিরেক্ট কলও করতে পারে, কারণ ওদের দেশে অফিস আছে, ঠিক আছে, ওরা ডিরেক্টলি যাইতেও পারে, ঠিক আছে। বাট আমাদের দেশে তো অফিস নেই। যাই হোক, এর একটু প্রাইসিংটা বুঝাইলাম। এরপরে আমরা আসেন, তার মানে এই ইন্টারফেসে ঢুকলে আপনি মোটামুটি মেইনলি অনেক তথ্য জানতে পারবেন। এবং আমরা যখন কোম্পানি ওপেন করব তখন কিন্তু এই ওয়েবসাইটে গিয়েই করতে হবে, ঠিক আছে। এবার দেখেন, মানে কুইক বুকস হচ্ছে একটা ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার, এবং এটার হচ্ছে প্রথম যাত্রা শুরু হয় 1998 সালে, ইউএসএ থেকে এর যাত্রা শুরু হয়েছে। কুইক বুকসের মাদার কোম্পানি হচ্ছে ইনটুইট। কুইক বুকসের মাদার কোম্পানি ইনটুইট। ইনটুইটের আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, এর মধ্যে কুইক বুকস ডেস্কটপ আছে, কুইক বুকস পেরোল আছে, টার্বোট্যাক্স আছে, প্রো কানেক্ট আছে, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে কুইক বুকসের প্রোডাক্ট, ঠিক আছে। সো এখানে
আমরা দেখতে পাচ্ছি যে কুইকবুকস এই মুহূর্তে ক্লাউড বেসড যতগুলো সফটওয়্যার রয়েছে তার মধ্যে নাম্বার 1 পজিশনে আছে, ঠিক আছে। এবং শুধু এমনি এমনি না, নামে নামে কিন্তু না, কাজেও এটার মানে আপনার এটার চাহিদা বেশি। কারণ আপনি যদি এটা শিখেন, আপনি দেখবেন যে মানে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন বা যেখানেই যান, ভার্চুয়ালি বা আপনার রিমোটলি কাজ করার জন্য অ্যাকাউন্টিং সেক্টরে যতগুলো কাজ আপনার পোস্ট হবে, 100 জব পোস্ট হলে তার 80টা জবে আপনি দেখবেন রিকোয়ারমেন্ট থাকে কুইকবুকস। সো যেহেতু রিকোয়ারমেন্ট বেশি, তার মানে ক্লায়েন্ট বেশি, তাহলে এটা শিখলে আপনি কাজও পাওয়ার সম্ভাবনা বেশি, তাই না? সো এটার জন্য কি কি লাগে? এটার জন্য হাই স্পিড ইন্টারনেট কানেকশন লাগে এবং আপনার ব্রাউজার লাগে, একটা মানে হচ্ছে ডিভাইস লাগে, এই তো। আর কুইকবুকস মূলত গ্যাপের রুলস অনুযায়ী করা, যেহেতু গ্যাপ ইউএসএ গ্যাপ ফলো করে, সো ইউএসএ এর গ্যাপ অনুযায়ী আসলে কুইকবুকসের রিপোর্টিং সিস্টেমগুলো ওইভাবে ডেভেলপ করা। এইটা হচ্ছে কুইকবুকসের ড্যাশবোর্ড। এটা হচ্ছে জেরো। জেরো সেম একটা সফটওয়্যার এবং জেরোর এই ইন্টারফেসে গেলে আপনি জেরো সম্পর্কে মোটামুটি অনেক কিছু জানতে পারবেন। এটা হচ্ছে জেরোর ইন ডিটেলস। জেরো হচ্ছে নিউজিল্যান্ডের একটা প্রোডাক্ট এবং এখানে আপনার 2006 সাল থেকে মূলত জেরোর যাত্রাটা শুরু হয় এবং ইউকে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই তিনটা দেশে আপনার এর জনপ্রিয়তা বেশি, ঠিক আছে। আর জেরোর যে রিপোর্টিং সিস্টেম, এটা হচ্ছে আইএফআরএস কে ফলো করে মূলত করা হয়েছে। এরপরে আসেন হচ্ছে আমরা এখানে জেরোর মানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এরপরে আসেন যে আমরা যদি বুককিপার হিসাবে কাজ করতে চাই, এখন আমি যেগুলো বলবো, ধরেন আপনি যেখান থেকে শিখেন, আপনি ওপেন সোর্স থেকে শিখতে পারেন, ইউটিউব থেকে শিখতে পারেন বা অন্য কোথাও থেকে শিখতে পারেন, কিন্তু আপনার এটা জানা দরকার যে অ্যাজ এ বুককিপার হিসেবে আপনার কি কি শিখতে হবে, ঠিক আছে। দেখেন, আপনি যদি কোনো এক বুককিপার হিসেবে কাজ করতে চান, কোম্পানি কিভাবে সেট আপ করতে হয় এটা আপনাকে জানতে হবে। কারণ সব কোম্পানি যে আপনি রেডিমেড পাবেন তা কিন্তু না। কিছু কিছু মানে ক্লায়েন্ট পাবেন যারা আপনাকে দিয়ে সফটওয়্যারের যাত্রা শুরু করবে। সো তাদের ডেটা মাইগ্রেট থেকে শুরু করে কোম্পানির সেট আপ পর্যন্ত সবকিছু আপনার জানতে হবে, ঠিক আছে। এরপরে ধরেন চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা, ট্যাক্স সেট আপ করা। এই ট্যাক্সের আবার বিভিন্ন নাম আছে। আমরা যদি ইউকের দিকে তাকাই, ওরা বলে ভিএটি, মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটার সাথে আমরা অনেক ইউজ টু, আমরাও এটাই বলি। সেলস ট্যাক্স, এটা বলে ইউএসএ। ইউএসএর যারা ধরেন আপনার হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যারা প্রোভাইড করে, ওটাকে বলা হয় সেলস ট্যাক্স। আর কানাডা এবং অস্ট্রেলিয়া ওরা বলে জিএসটি। ইনফ্যাক্ট ইন্ডিয়াও বলে জিএসটি, ঠিক আছে, গুড সার্ভিস ট্যাক্স। সো এটা মূলত আপনার প্রোডাক্টের বা সার্ভিসের সাথে অ্যাডিশনাল একটা অ্যামাউন্ট যোগ করে হচ্ছে প্রোডাক্টের টোটাল ভ্যালুটা বের করা হয়। এখন এই যে অ্যাডিশনাল ভ্যালুটা, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। নাম্বার নাম্বার ওয়ান হচ্ছে প্রোডাক্টের নেচারের উপর ডিপেন্ড করে এবং রেটের উপর ডিপেন্ড করে। এক এক দেশের এক এক ধরনের রেট থাকে, ঠিক আছে। তো ওই রেট অনুযায়ী ওই দেশের নিজস্ব ল অনুযায়ী কোন রেট কোন কোন প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই হবে সেটা তারাই নির্ধারণ করে দেয়, ঠিক আছে। ওই অনুযায়ী সেট আপ করে আমরা আমাদের মানে মান্থলি বা কোয়ার্টারলি মানে অ্যাক্টিভিটি অর্থাৎ ট্রানজেকশন করার পর কত টাকা আপনাকে জমা দিতে হবে আইআরএস অথবা এনবিআর অথবা ধরেন এইচএমআরসি কে জমা দিয়ে আমরা ফাইল করে ফেলি, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে ইনভয়েস ক্রিয়েট করা, বিল ক্রিয়েট করা। এটা মাল্টি কারেন্সি থাকতে পারে, সিঙ্গেল কারেন্সি থাকতে পারে, মানে হোম কারেন্সি থাকতে পারে। হোম কারেন্সি তো থাকবেই, ক্ষেত্র বিশেষে মাল্টি কারেন্সি ইনভয়েস কিভাবে করবেন সেটাও জানতে হবে। এরপর আসেন হচ্ছে ব্যাংক অ্যান্ড ক্রেডিট কার্ড রিকনসিলেশন, পেপাল রিকনসিলেশন, পেরোল ম্যানেজমেন্ট, ই কমার্স, বুককিপিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং বিভিন্ন ধরনের অ্যাপস ইন্টিগ্রেশন। এইগুলো হচ্ছে মোটামুটি একটা বুককিপিং এর ধাপ, ঠিক আছে। এখন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার শুধু এটা দরকার, রিকনসিলেশন দরকার, ধরেন ব্যাংক রিকনসিলেশন দরকার, ধরেন সে রিকোয়ারমেন্ট এটাই বলে দিল, বাট এটা করতে গিয়ে আপনাকে কিন্তু ইনভয়েস থাকলে ইনভয়েস এন্ট্রি দিতে হবে, বিল থাকলে বিল এন্ট্রি দিতে হবে,
ঠিক আছে? কোনো ব্যাংক ট্রানজাকশন থাকলে সেগুলো এন্ট্রি দিতে হবে, বা পেরোল থাকলে পেরোল এন্ট্রি দিতে হবে। সমস্ত কাজ করার পর দেন আপনি রিকনসিলিয়েশন করবেন। ঠিক আছে? পরে আপনি রিপোর্ট রান করবেন। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমরা চলে যাচ্ছি যে পেরোলের কি কি জিনিস শেখা উচিত। এখানে ধরেন ইউএস এর পেরোল যদি আমরা করি, যেহেতু ইউএস এর ক্লায়েন্ট বেশি, আপনি যতগুলো মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাবেন তার 70% ক্লায়েন্টই দেখবেন ইউএস এর। সো আমাকে অবশ্যই ইউএস এর সিস্টেমে বুককিপিং, ইউএস এর সিস্টেমে আপনার পেরোল, ইউএস এর সিস্টেমে আপনাকে ধরেন সেলস ট্যাক্স, এইগুলো কিন্তু জানাটা মোটামুটি ধরেন ম্যান্ডেটরি বলতে পারেন যদি কাজ করতে চান। ঠিক আছে? কাজ না জানলে তো আপনাকে কেউ কাজ দিবে না। ঠিক আছে? তাহলে আপনি কিভাবে পেরোল পোস্টিং করবেন? কুইক বুকসে, জার্নালের মাধ্যমে। যদি জার্নালে না করেন, পেরোল সফটওয়্যারে কিভাবে এন্ট্রি করবেন। ঠিক আছে? তারপরে ধরেন আপনি সফটওয়্যার এন্ট্রি করতে হলে আপনাকে এমপ্লয়ি ইনফরমেশন অ্যাড করতে হবে। এমপ্লয়ির ধরেন ডিটেলস লাগবে, যেমন তাকে কবে কবে হায়ার করা হয়েছে, তার ডেট অফ বার্থ কি, তার স্যালারি কত, কতদিন কাজ করবে, মান্থলি বা উইকলি, তাকে পে কিভাবে করা হবে, আওয়ারলি পে করা হবে নাকি মান্থলি পে করা হবে নাকি ইয়ারলি পে করা হবে। এই সমস্ত বিষয়গুলো আপনাকে তার ওই সিস্টেমে আগে অ্যাড করতে হবে, পেরোল সেটিং করতে হবে। এরপরে আপনি পেরোল রান করবেন। পেরোল রান করলে তখন অটোমেটিক্যালি আপনার এটা বুককিপিংয়ে হিট করবে যে আপনার হচ্ছে কত টাকা কোম্পানির জন্য পেরোলের পে করা হলো, এবং ওই এমপ্লয়িকে হায়ার করার জন্য ক্লায়েন্টকে বা ওই কোম্পানিকে কত টাকা পেরোল ট্যাক্স। আমাদের দেশে যেমন কোম্পানিকে কোনো পেরোল ট্যাক্স দেওয়া লাগে না, শুধু এমপ্লয়ি থেকেই কেটে নেয়, কিন্তু ওদের দেশে কিন্তু এরকম না। ওদের দেশে এমপ্লয়িও ট্যাক্স দিবে, এমপ্লয়ারও দিবে। এমপ্লয়ার মানে এটা না যে তার ট্যাক্স দিবে, তারটা তো ঠিক আছে, কিন্তু ওই এমপ্লয়িকে হায়ার করার কারণে কোম্পানিরও কিছু কন্ট্রিবিউট করতে হয় ট্যাক্সের ক্ষেত্রে। ঠিক আছে? কিছু কিছু কমন ট্যাক্স আছে যেটা দুইজনকেই করতে হয়, যেমন মেডিকেয়ার, সোশ্যাল সিকিউরিটি। এখানে একটা রেট আছে 12.40, অর্ধেক দিবে এমপ্লয়ি, অর্ধেক দিবে এমপ্লয়ার। এগুলো সবই তার গ্রস স্যালারির উপর হবে। ঠিক আছে? কিছু আনএমপ্লয়মেন্ট ট্যাক্স আছে যেটা এমপ্লয়ার দিবে, এমপ্লয়ি দিবে না। আবার এমপ্লয়ারের অংশটুকু তো এমপ্লয়ি দিবেই। সো এই ধরনের অনেক ধরনের ট্যাক্স আছে, এগুলো এটার মধ্যে আমরা কভার করি বা করব। সো এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম বুককিপিং। বুককিপিং ধরেন একটা আলাদা সার্ভিস, ওইটার জন্য আপনি আলাদা একটা চার্জ করবেন। এরপরে আসেন যে পেরোল। যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার এরকম 5 জন এমপ্লয়ি আছে, এদের স্যালারিও তুমি ক্যালকুলেশন করে দিবা, এটার জন্য কিন্তু আপনার আলাদা একটা সার্ভিস অ্যাড করে আলাদাভাবে পেমেন্ট তাকে নিতে হবে বা তার কাছে চাইতে হবে। ঠিক আছে? কারণ এটা কিন্তু বুককিপিং এর সাথে অ্যাডেড না। তো যদি অ্যাড করতে চান, শুরুতেই তার সাথে কমিউনিকেশন করে করে নিতে হবে। এরপর আসেন হচ্ছে ভ্যাট রিটার্ন। ভ্যাট রিটার্ন জিনিসটা কি, এবং এটার মানে ফাইলিং প্রসেসটা কি, এইচএমআরসি কি, এইচএমআরসির সাথে আপনার হচ্ছে সফটওয়্যার কিভাবে ইন্টিগ্রেট করে করে আপনি ফাইল করবেন সফটওয়্যারে, অটোমেটিক্যালি ইম্প্যাক্ট ফেলবে এইচএমআরসিতে, সেটা কিভাবে হবে তার বিস্তারিত আমরা আমাদের এই কোর্সে শিখাই। আমরা এই কোর্সে মূলত ইউএস এর সেলস ট্যাক্স ফাইলিংটা শিখাবো, ইউকের ভ্যাট রিটার্ন শিখাবো, এবং ক্ষেত্র বিশেষে অস্ট্রেলিয়ার ভ্যাট রিটার্নও আমরা শিখাই। কারণ অস্ট্রেলিয়ার ওরা বলে জিএসটি, অস্ট্রেলিয়ার জিএসটি এবং ইউকের ভ্যাট অলমোস্ট কাছাকাছি। ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে ই কমার্স বুককিপিং। ই কমার্সের প্রচুর চাহিদা রয়েছে বর্তমানে, এবং ই কমার্স বললেই অ্যামাজনের নাম সবার আগে চলে আসে। যেমন বিকাশ, যদি আমরা বলি মোবাইল ব্যাংকিং, সবার আগে বিকাশের নাম চলে আসে। আপনি টাকা পাঠাচ্ছেন নগদে, বললেন যে বিকাশে টাকা পাঠিয়ে দিছি, মানে বিকাশের নামটা এতটাই ছড়ায় গেছে যে মোবাইল ব্যাংকিং মানেই মানে মানে আমরা যারা ধরেন একটু পড়াশোনা জানি তারা হয়তো বলি যে আমি তো নগদে পাঠাইছি, কিন্তু যারা ধরেন গ্রামে দেখবেন টাকা পাঠাবে বিকাশ নগদে, কিন্তু ফোন করে বলবে যে টাকা পাঠাই দিছি বিকাশে। ও মনে করে বিকাশই হচ্ছে সবকিছুর মূল। আসলে এটা তো আলাদা একটা কোম্পানি। তো এরকম যখনই বলা হবে ই কমার্স, সবার আগে নাম আসবে অ্যামাজন। ঠিক আছে? এবং অ্যামাজনের ক্লায়েন্ট সবচেয়ে বেশি। সো এইটার বুককিপিং কিন্তু নর্মাল বুককিপিং এর মতো না। আমরা নর্মাল বুককিপিং করলে বা নর্মাল হিসাব মানে বিজনেস করলে কি করি, কারো কাছে সেল করলে সরাসরি টাকা কিন্তু
ব্যাংকে চলে যাচ্ছে, হয় ব্যাংকে যাচ্ছে অথবা আপনি ক্যাশ টাকা জমা নিচ্ছেন, আমরা ডিরেক্ট এন্ট্রি দিচ্ছি। কিন্তু ই কমার্স প্ল্যাটফর্মের কিন্তু সেলগুলো অন্যভাবে রেকর্ড করতে হয়, সরাসরি ব্যাংকে কিন্তু আসে না। ওদের নিজস্ব পোর্টাল আছে, ওদের নিজস্ব আপনার ধরতে গেলে নিজস্ব ব্যাংক আছে, অ্যামাজন পে আউট নামে আলাদা একটা ব্যাংকই আছে, টাকাগুলো ওইখানেই থাকে, ঠিক আছে? কিন্তু টাকা তো একটা সময় গিয়ে আপনার ব্যাংকে ট্রান্সফার করবেন। সো এই প্রসেসগুলো কিন্তু একটু ডিফারেন্ট। সো এটা আমরা এখানে বেসিক থেকে অ্যাডভান্সটা শিখবো, এবং ইবের বুককিপিংটাও শিখবো। ইবে এবং অ্যামাজন দুইটাই ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমেই বিজনেস করে। সো এগুলো আমরা জানবো। দেন হচ্ছে আমরা পরবর্তীতে গিয়ে এখানে আমাদের বেশ কিছু মানে হচ্ছে প্রজেক্ট বেস আমরা কাজ করব, লাইক ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা। ইউএসএ এর প্রজেক্ট থাকবে, ইউকে এর প্রজেক্ট থাকবে, অস্ট্রেলিয়ার প্রজেক্ট থাকবে। এখানে অলমোস্ট আপনার 15 থেকে 20টা প্রজেক্টে আপনারা মানে লাইভ প্রজেক্ট প্র্যাকটিস করতে পারবেন, যেগুলো আমরা আমাদের ক্লায়েন্টের কাজ করেছি ঠিক সেগুলো দিয়ে আপনাদেরকে শিখাবো, যেন আপনারা রিয়াল প্রজেক্টে কাজ করার এক্সপিরিয়েন্স অর্জন করতে পারেন। এবং ক্লায়েন্টের কোনো কাজ পেলে আপনার যেন এটা মনে না হয় যে এটা তো কখনো করি নাই বা এরকম তো কখনো করি নাই। সো এটা যেন বলতে না হয়। সো আপনার এখানে এক্সপিরিয়েন্স যত বেশি হবে তত বেশি আপনি কাজ করতে পারবেন এবং ক্লায়েন্ট সহজেই হ্যান্ডেল করতে পারবেন। এবং ক্লায়েন্ট আপনি নতুন হলেও আপনার কথাবার্তা, আপনার মেসেজিংয়ে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন বুঝতে না পারে যে আপনি আসলে মানে নতুন ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, ঠিক আছে? ওরা কিন্তু আপনার কথা বলার টোন দেখেই বুঝতে পারবে যে আপনি নিউ অর ওল্ড বা এক্সপেরিয়েন্সড। এখানে দেখেন, এছাড়াও কুইক বুকসে লাইফ টাইম অ্যাকাউন্ট ওপেন করা যায়, মানে কোম্পানি ওপেন করা যায়, অ্যাকাউন্টেন্ট কোম্পানি। সেটা আমরা কিভাবে করব সেটা দেখাবো। প্লাস হচ্ছে আপনারা সার্টিফিকেট অর্থাৎ প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট কিভাবে নেবেন সেটার প্রসেসটা আমরা দেখাবো। আমাদের কোম্পানির তরফ থেকে একটা সার্টিফিকেট পাবেন, পাশাপাশি আপনি কুইক বুকস এবং জেরোর মাধ্যমেও সার্টিফিকেট পাবেন। সেটা কিভাবে মানে পাবেন সেটা আমরা দেখাবো। প্লাস এখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের উপরে অ্যাসাইনমেন্ট থাকবে, এবং আমরা এমনভাবে ক্লাসগুলো ডিজাইন করেছি যে আপনি যখন রিয়েল লাইফে কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে যখন হায়ার করবে, তারা আপনাকে একটা ডেডলাইনের মধ্য দিয়ে হায়ার করবে, হয়তো 5 দিন, 7 দিন, 1 মাস, 15 দিন, এটা ডিপেন্ড করবে প্রজেক্টের সাইজ অনুযায়ী। সো আমরা আমাদের অ্যাসাইনমেন্টগুলো ঠিক রিয়াল ক্লায়েন্টের প্রজেক্টগুলো আমরা পেলে যেই সিস্টেমটা অ্যাপ্লাই করি ঠিক ওই সিস্টেম অনুযায়ী আপনাদেরকে টাইম দেওয়া হবে, সময় দেওয়া হবে, রিকোয়ারমেন্ট দেওয়া হবে যে এই অ্যাসাইনমেন্ট এই দিনের মধ্যে শেষ করতে হবে। সো আপনার একটা টাইম ম্যানেজমেন্ট করার যে প্র্যাকটিসটা সেটা হয়ে যাবে। সো ফ্রিল্যান্সিং করতে চাইলে কয়েকটা আপনার ইয়ের মধ্যে অর্থাৎ কয়েকটা মানে গুণাবলীর মধ্যে আপনার টাইম ম্যানেজমেন্টটা একটা বিশাল একটা ফ্যাক্ট। যে আপনি যদি সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে আপনি ফাইবার থেকে যেমন অনেক বেশি আপনার প্রোফাইলটা ডাউন হয়ে যাবে, আপওয়ার্কেও সেম। সো ফাইবার আপওয়ার্কে কাজ করতে চাইলে আপনাকে টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে, সেটা হলো অবশ্যই অবশ্যই টাইমলি ডেলিভারি দেয়া। তা না হলে আপনার প্রোফাইল ডাউন হয়ে গেলে আপনার কিন্তু ওই প্রোফাইল কেউ সহজে খুঁজে পাবে না, ঠিক আছে? যাই হোক, এরপর আসেন আমরা আসি মার্কেট শেয়ার। এই মুহূর্তে গ্লোবালি অ্যাকাউন্টিং সার্ভিসের উপরে মার্কেট শেয়ার হচ্ছে $930 বিলিয়ন 2024 এর রিপোর্ট অনুযায়ী, যেটা 2032 সালে $1.5 ট্রিলিয়ন পৌঁছাবে। যেখানে ক্লাউড অ্যাকাউন্টিং এর মার্কেট হচ্ছে 200, এবং যেটা 2027 সালে $500+ বিলিয়ন পৌঁছাবে। সো এখানে আপনারা যারা মোটামুটি একটু খোঁজ খবর রাখেন বা মানে আপনার হচ্ছে গ্লোবালি অ্যাকাউন্টিং, বুককিপিং বা ইন ডিমান্ড জব অর্থাৎ কোন জবের ডিমান্ড কেমন এই ধরনের খোঁজ খবর যারা রাখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আপনার ইন ডিমান্ড 5টা জবের মধ্যে মিনিমাম দুইটা জব আপনি অ্যাকাউন্টিং, বুককিপিং, ট্যাক্স, ফাইন্যান্স কন্ট্রোলার এই রিলেটেড জব আপনি পাবেন। দেখবেন টপ 5 ইন ডিমান্ড জবের মধ্যে অ্যাকাউন্টিং রিলেটেড মিনিমাম 1 থেকে 2টা জব আপনি পাবেন, মানে এই ক্যাটাগরিতে। এরপর আসেন হচ্ছে এটা হচ্ছে সার্টিফিকেটের মানে লোগো, অর্থাৎ আপনারা যখন কুইক বুকসে সার্টিফিকেট নেবেন এরকম একটা লোগো পাবেন। এটা হচ্ছে জেরোর লোগো, এরকম একটা লোগো পাবেন। এটা হচ্ছে আমাদের এক্স স্টুডেন্ট যারা কোর্স চলাকালীন সময়ে হচ্ছে সার্টিফিকেট পেয়েছে।
আর এখানে আমাদের বেশ কিছু আপনারা পাবেন সাকসেসফুল স্টুডেন্টদের কিছু দেখতে পাচ্ছেন স্ক্রিনশট। এরা আমাদের কাছ থেকে বা আমাদের কোরাস থেকে আপনার ট্রেনিং নিয়ে তারা আজকে মোটামুটি ভালো একটা অবস্থায় চলে গেছে। এখানে বেশ কয়েকজন আছে যারা আমার ডিরেক্ট স্টুডেন্ট, কেউ কেউ আছে কোরাস ট্রাস্টের স্টুডেন্ট, সবই কোরাস ট্রাস্টের, বাট এখানে বেশ কয়েকজন আছে যারা আমার ডিরেক্ট স্টুডেন্ট। ঠিক আছে, আচ্ছা এইবার আসেন আমরা মার্কেট প্লেসের নাম যদি বলি, ফাইবার আপওয়ার্কের নাম অনেকবার বলছি, এখানে আরো কিছু মার্কেট প্লেস আছে যেমন freelancer.com, পিপল পার আওয়ার, লিঙ্কডইন, ইনডিড, গ্লাসডোর, মনস্টার, ইনফ্যাক্ট বিডি জবসেও কিন্তু আপনি এই মুহূর্তে কুইকবুকসের উপরে জব পাওয়া যায়। ধরেন আমরা যদি বিডি জবসে যাই, দেখেন এখানেও কিন্তু বেশ কিছু জব পাবেন, মানে বাংলাদেশের মার্কেটেও কিন্তু কুইকবুকসের অনেক আপনার কি হচ্ছে, মার্কেটটা বড় হচ্ছে। ঠিক আছে, দেখেন বিডি জবসে যদি আমরা যাই, এখানে যদি লিখি কুইক বুকস এবং এখানে যদি লিখি আপনার ধরেন প্রাইভেট ফার্ম, সার্চ করি, তাহলে দেখেন এই মুহূর্তে কুইক বুকস রিলেটেড কতগুলো জব আছে, 29 জব আছে কুইক বুকস রিলেটেড। ঠিক আছে, একেবারে কম না, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ বাংলাদেশে তো এখনো ওইভাবে অতপ্রতভাবে ছড়ায় যায়নি। এখানে দেখেন কোম্পানিগুলোর নাম দেওয়া আছে, এখানে দেখবেন মানে কুইক বুকসের রিকোয়ারমেন্ট আছে। সো এগুলো মানে এই সমস্ত জবে আপনারা যদি অ্যাপ্লাই করেন, এখান থেকেও ভালো একটা পাবেন, মানে হচ্ছে সাড়া পাবেন। এখানে যদি আমরা কুইক বুকস লিখি, এই দেখেন চলে আসছে, প্রফিসিয়েন্সি ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার লাইক টালি, কুইক বুকস অর সিমিলার। তো এই ধরনের আপনার যে সফটওয়্যার স্কিল, এটা কিন্তু বাংলাদেশের বিডি জবসেও আপনি পাবেন, এবং এই মুহূর্তে 29 জব অ্যাভেলেবেল আছে বাংলাদেশে। সো এবার আসেন হচ্ছে আমরা মোটামুটি অনেক কিছু জানলাম, বেসিক কিছু তথ্য শিখলাম। এখন আসেন আমরা যদি আসলে কাজ করতে চাই সফটওয়্যারে, এটা আসলে কিভাবে করব। দেখেন আমরা যদি কুইক বুকস, আমি অলরেডি আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি একটা কোম্পানি ওপেন করে দেখাই। দেখেন এখানে আপনারা দেখেন, আমি যদি এখানে কুইক বুকসে ঢুকি, এবার দেখেন আমি যে কোনো একটা কোম্পানি ওপেন করলাম, এগুলো কিন্তু সব কোম্পানি। দেখেন দেখেন এখানে কোম্পানিটা ওপেন হওয়ার পর এরপর আমরা কাজ করে দেখাবো। কুইক বুকস অনেক ভারী একটা সফটওয়্যার, এখানে আসলে ওপেন হইতে অনেক সময় একটু সময় নেয় নেট, যার কারণে 5G হলে মোটামুটি ভালো মতো ইউজ করা যাবে। এবার দেখেন আমাদের এই যে ড্যাশবোর্ড চলে আসছে, আমরা কুইক বুকসের ড্যাশবোর্ডে চলে আসছি। এটা হচ্ছে আমাদের কুইক বুকসের ড্যাশবোর্ড। সো এখানে দেখেন কি কি আছে, এখানে আমাদের সেলস সেন্টার আছে, এখানে আমাদের দেখেন বাই ডিফল্ট প্রফিট অ্যান্ড লসের রিপোর্ট, আপনার রিয়েল টাইম ডেটা অনুযায়ী আপনার যতগুলো ডেটা আপডেট করছেন সেই আপডেটেড ডেটা অনুযায়ী ওরা আপনাকে এখানে প্রফিট অ্যান্ড লসের রিপোর্ট দিচ্ছে। ঠিক আছে, যে কত টাকা এই মুহূর্তে আপনার প্রফিট প্রফিট আছে, কত ইনকাম হয়েছে, কত এক্সপেন্স আছে। এখানে ইনকামের একটা গ্রাফ দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে আমরা যদি এই পাশে আসি, ডান পাশে কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার, সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম দেখতে পাচ্ছেন, এবং এখানে কোন অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে আপনার
প্লাস, প্লাসে গেলে দেখেন কত মেনু বার দেখতে পাচ্ছেন। এখানে এখানে দেখতে পাচ্ছেন সেলস, সেলসের আন্ডারে কত, মানে এখানে অনেকগুলো মেনু বার দেখতে পাচ্ছেন। কাস্টমার, কাস্টমারের আন্ডারে মেনু বার দেখতে পাচ্ছেন। ভেন্ডর, ভেন্ডর আন্ডারে মেনু বার দেখতে পাচ্ছেন। টিম, প্রজেক্ট এবং আদার। তার মানে এখানে অসংখ্য মেনু বার কিন্তু শো করছে। এইটা দেখেন হচ্ছে জার্নাল। আমরা আমরা যদি কোনো একটা ডেটা এন্ট্রি করি জার্নালের মাধ্যমে, তাহলে আমরা জার্নালে আসতে পারি। বাট আমি যদি জার্নালকে অ্যাভয়েড করে আমি অন্য কোনো মেনু ব্যবহার করে ওই কাজটা করতে চাই, সেটাও করা যাবে। আমি একটু আপনাদেরকে দেখাই। ধরেন আমরা এইখানে এসে এক্সপেন্সে যাব। দেখেন এই যেখানে ভেন্ডরের আন্ডারে, ভেন্ডরের আন্ডারে দেখতে পাচ্ছেন এক্সপেন্স। এবার দেখেন এক্সপেন্সে গেলে ধরেন আমি একটা বিল পে করব, ঠিক আছে? যে কোনো একটা বিল হইতে পারে। প্রথমত ধরেন আমি ফেসবুকের কি দিব, অ্যাড রানের বিল পে করব। ধরেন ফেসবুকের, আপনি ফেসবুকে অ্যাড দিয়েছেন, ফেসবুক আপনার থেকে ধরেন $50 বা $100 বিল দিছে, সেটা আপনি পে করবেন। কিভাবে করবেন দেখেন। প্রথমে এখানে আপনি লেখেন কাকে পে করতেছেন, নাম লিখবেন। ফেসবুককে দিচ্ছেন, ফেসবুক লিখবেন। এটা হচ্ছে ভেন্ডরের নাম। দেখেন নাম লিখলেই হবে, আর কিছু লেখার দরকার নাই। পেমেন্ট করবেন কিভাবে খেয়াল করেন। পেমেন্ট করবেন হয় ব্যাংক অথবা ক্রেডিট কার্ড অথবা ক্যাশ। আমি ধরে নিচ্ছি ব্যাংক। ওয়েলস ফার্গো হচ্ছে একটা ব্যাংক, ইউএস এর দুইটা বড় ব্যাংকের মধ্যে একটা, ঠিক আছে? ওদের সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে ব্যাংক অফ আমেরিকা, এরপরেই হচ্ছে ওয়েলস ফার্গো, ঠিক আছে? এরপর দেখেন এই ব্যাংকে আপনার টাকা আছে কত সেটাও শো করছে। এইবার আসেন পেমেন্টটা কবে করবেন। ধরেন 10ই অক্টোবর করেছেন। পেমেন্ট মেথড কি ছিল? যেহেতু আমি ব্যাংক লিখছি, আমি ধরে নিচ্ছি ডিরেক্ট ডেবিট, মানে সরাসরি আমি ব্যাংকে টাকাটা জমা দিয়ে দিয়েছি ফেসবুকের অ্যাকাউন্টে। রেফারেন্স নাম্বার যদি থাকে দিবেন। স্টোর পারমিট এগুলো আপাতত দরকার নেই বোঝার, ওগুলো পরে, ওগুলো অ্যাডভান্স জিনিস। ওগুলো যখন আপনারা যদি মানে করেন তখন আপনারা জানতে পারবেন ইন ডিটেলস। ক্যাটাগরি, এইখানে আপনি, এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট, খেয়াল করেন। এখানে আপনি লিখবেন ফেসবুক কিসের জন্য টাকা দিছেন, অ্যাডের জন্য টাকা দিছেন। তাহলে এখানে লেখেন অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এখানে লেখেন। এখন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং তো ফেসবুক মার্কেটিং এর কারণে হতে পারে, ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য হতে পারে, ইউটিউব মার্কেটিং এর জন্য হতে পারে, লিঙ্কডইন মার্কেটিং এর জন্য হতে পারে। জাস্ট আপনি এখানে স্পেসিফাই করে দিবেন। এটা আমাদের কমন একটা চার্ট অফ অ্যাকাউন্ট। এখানে ধরেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক ফেসবুক মার্কেটিং হচ্ছে আপনি পে করছেন, পারপাস হলো ফেসবুক মার্কেটিং। কত টাকা? ধরেন আপনি $230 পে করছেন। আচ্ছা, এটা যেহেতু ইউএস এর একটা কোম্পানি, ইউএস এর কোম্পানিতে আপনার পারচেজের উপরে কোনো ট্যাক্স হয় না, ওরা শুধু সেলসের উপরে ট্যাক্স নেয়। এই জন্য ওটার নামই দিছে সেলস ট্যাক্স। তো এটা যেহেতু আমরা মানে খরচ করতেছি, পারচেজ, এই খরচের উপরে কোনো ট্যাক্স হবে না। এইবার আসেন, আপনি এটাকে যদি আমরা জেনারেল মানে জার্নাল হিসাবে চিন্তা করি, আমাদের অ্যাডভার্টাইজিং হবে ডেবিট আর ক্রেডিট হবে কি, ব্যাংক হবে ক্রেডিট, তাই না? এখন ধরেন এটা আমরা সেভ অ্যান্ড ক্লোজ করবো, খেয়াল করেন সেভ অ্যান্ড ক্লোজ। আপনি শুধু একটা কাজ করছেন, কি করছেন? জাস্ট একটা এক্সপেন্স করছেন। প্রথমত এই এক্সপেন্সের ওরা ব্যাক এন্ডে আপনাকে জার্নাল করে দিবে। দেখেন যে ট্রানজেকশন জার্নাল, আপনি চাইলে প্রত্যেকটা ট্রানজেকশনের ডিটেলস চেক করতে পারেন। এটা সবসময় যে করতে হবে তা না, আপনি ফার্স্ট টাইম আপনি বোঝার জন্য করতে পারেন যে এই জার্নালগুলো আসলে কিভাবে দেখা যায়। এবার দেখেন এইটা আপনি দেখতে পারবেন। এটা ওপেন হইতে থাক। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে, যখন আমরা বললাম যে অ্যাডভার্টাইজিং ডেবিট আর হচ্ছে ব্যাংক ক্রেডিট, অ্যাডভার্টাইজিং হচ্ছে এটা ট্রায়াল ব্যালেন্সেও পাবেন, এটা প্রফিট অ্যান্ড লসেও পাবেন। আর ব্যাংকের নাম যেটা বলছি সেটাও আপনি ট্রায়াল ব্যালেন্সে পাবেন, এবং তখন আর প্রফিট অ্যান্ড লসে পাবেন না, ব্যাংকটা পাবেন ব্যালেন্স শিটে।
ঠিক আছে, এগুলো অটোমেটিক্যালি কিন্তু আপডেট হয়ে যায়। এবার দেখেন যে আমরা এখানে যদি আসি, ধরেন রিপোর্টে আসি, রিপোর্ট হচ্ছে, দেখেন এই হচ্ছে আমাদের রিপোর্ট, এই যে রিপোর্ট, স্ট্যান্ডার্ড রিপোর্টে যাই। স্ট্যান্ডার্ড রিপোর্টে গেলে প্রথমে আমরা প্রফিট অ্যান্ড লস রিপোর্টটা রান করে দেখি। দেখেন জার্নালটা আপনি একটু একটু হচ্ছে ডাউনলোড করে দেখেন। দেখেন আমরা যেটা মানে চিন্তা করেছি যে এটা জার্নালটা কি হওয়া উচিত, ওয়েলস ফার্গো ক্রেডিট, মানে ব্যাংক থেকে টাকা চলে গেছে, আর অ্যাডভার্টাইজিং ডেবিট, কারণ এটা খরচ। এটা পাবেন কোথায়? প্রফিট অ্যান্ড লসে। আর এটা কোথায় পাবেন? ব্যালেন্স শিটে। তাহলে আপনি চেক করে দেখেন যে এই দেখেন এটা হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে আমরা প্রথমে ব্যালেন্স শিটটা ওপেন করি। ব্যালেন্স শিটে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যাবে। এবার দেখেন এখানে আসলে এই দেখেন আমরা ওয়েলস ফার্গো ব্যবহার করেছিলাম, মনে আছে? ওয়েলস ফার্গো, দেখেন এই যে এটা আপনি ওপেন করেন, কারণ এখানে তো হচ্ছে একদম লেটেস্ট ব্যালেন্সটা শো করবে, কিন্তু আপনি ডিটেলস দেখতে চাইলে এটা লেজারে যাইতে হবে। এটা হচ্ছে তার লেজার। দেখেন এইখানে এটা আপনি একটু প্রিন্ট করে দেখেন, ডিটেলস দেখতে পারবেন। এইটাতে দেখেন যে আমরা যে পে করেছি কত, 200 কত, এই যে 230 পাইছেন। কি পারপাস? অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। এটা কিন্তু -230, কারণ আপনার এটা হচ্ছে এক্সপেন্স, ব্যাংক থেকে টাকা চলে গেছে। তাহলে আমরা এটা ব্যালেন্স শিটে পেলাম, তাই না? আচ্ছা এরপরে আসেন, এটা ব্যালেন্স শিটে পেলাম এটার আন্ডারে। আর এইটাকে যদি আমরা দেখেন মানে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট রান করি, সেখানেও আমরা পাবো। প্রফিট অ্যান্ড লস, এখানে আমরা পাবো হচ্ছে খরচের অংশটুকু, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। দেখেন এটা আপনি যান, এটা ওপেন করেন, এখানে দেখেন এই যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং 230 পাওয়া গেছে। আচ্ছা এরপরে এটা আপনি আরও দেখেন অনেক সুন্দর সুন্দর রিপোর্ট আছে। রিপোর্টগুলো হলো, এখানে সার্চ করেন, সার্চ করে ধরেন আপনি ট্রায়াল ব্যালেন্সে যাবেন। ট্রায়াল ব্যালেন্সে তো আপনি পাবেনই, কারণ ট্রায়াল ব্যালেন্সে তো সবই যায়। এখানে দেখেন আপনি প্রথমে যে এই ব্যাংকের ডিটেলসে গেলে পাবেন আপনি ওই $230 পাবেন। আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে এখানে সরাসরি নামেই আমি পাবো ডেবিট 230। দেখেন এখানে আপনি যদি হিসাব করেন, এই যে 230 অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং পাওয়া গেছে, ডেবিট। ঠিক আছে, এরপরে দেখেন যে কখনো যদি কোনো ক্লায়েন্ট বলে যে মানে আমরা তো বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করে ট্রানজেকশন করব, কখনো জার্নাল করব, কখনো ধরেন আপনার এক্সপেন্স করব, কখনো ইনভয়েস করব, কখনো বিল করব, কখনো ক্রেডিট নোট করব। সে যদি বলে যে আমার এই সমস্ত ট্রানজেকশন এট এ টাইমে এক পেজে লাগবে, যে আমি কত ট্রানজেকশন করছি সব এক পেজে আমাকে দিবা, সেটাও আপনি করতে পারবেন। আপনি চলে যাবেন, দেখেন রিপোর্টে গিয়ে এখানে দেখেন এই যে জার্নাল, জার্নালে যাবেন। জার্নালে গেলে এখানে আপনি মানে কোন ডেট থেকে কোন ডেট চান, ধরেন এটা হচ্ছে 1 থেকে 17, আপনি এটা ডাউনলোড করেন। এটা পিডিএফও করা যায়, এক্সেলও করা যায়। ধরেন আমি এক্সেলে করলাম, জাস্ট আমি ওপেন করব। দেখেন এখানে আপনি সব ধরনের ট্রানজেকশন পাবেন, কারণ এমন কোনো ট্রানজেকশন মানে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন যেটা ভ্যালু দ্বারা নির্ধারিত, মানে ট্রানজেকশন মানে হওয়ার জন্য এটার কিন্তু একটা মানে কোয়ালিফিকেশন আছে। যে কোনো কিছুই কিন্তু ট্রানজেকশন হবে না। কাস্টমার অ্যাড করছেন, এটা কিন্তু কোনো ট্রানজেকশন না। সাপ্লায়ার অ্যাড করছেন, এটা কোনো ট্রানজেকশন না। কোটেশন করছেন, এটা কোনো ট্রানজেকশন না। অবশ্যই ট্রানজেকশন হইতে হলে তাকে ভ্যালু থাকতে হবে, ভ্যালুর দ্বারা পরিমাপযোগ্য হইতে হবে, এবং একটা ডেবিট আর একটা ক্রেডিট হইতে হবে। এটা আমরা ছোটবেলায় শিখে আসছি। এবার দেখেন এইটা হচ্ছে জার্নালে আসলাম আমরা, এখানে দেখেন ট্রানজেকশন টাইপ,
বিল, বিলের মাধ্যমে কি কোনগুলা এন্ট্রি করা হয়েছে, চেকের মাধ্যমে কোনগুলো এন্ট্রি করা হয়েছে, ডিপোজিটের মাধ্যমে কোনগুলো করা হয়েছে, বিল, রিফান্ড, ঠিক আছে, এগুলো কিন্তু মেনু অনুযায়ী আসছে। এক্সপেন্স, একটু আগে আমরা এক্সপেন্স করছি, সেটা এখানে পাবো ডেট ওয়াইজ। দেখেন এটা ভেন্ডর, এটা এক্সপেন্স। আমরা ডেট ওয়াইজ যদি চিন্তা করি, দেখেন এখানে আমাদের ডেটটা ছিল হচ্ছে 17 তারিখ বা 10 তারিখ ছিল, 10 তারিখ। 10 তারিখের ডেটে গেলে আপনি দেখবেন এখানে ওই জার্নালটাও আছে। 10 তারিখ দেখেন এখানে, এই দেখেন এই যে আসছে, পাইছেন? পাইছেন এটা? এই দেখেন একদম এইখানে আসলে সব পাবেন। এখানে একদম এভরি সিঙ্গেল ট্রানজেকশন, আপনি যে মেনুটাই ব্যবহার করেন এখানে আপনি সব পাবেন। কারণ এখানে ওরা আপনাকে এই মেনু বার অনুযায়ী রিপোর্ট দিবে। ইনভয়েস হলে ইনভয়েস লেখা থাকবে, ট্রানজেকশন টাইপ হচ্ছে ইনভয়েস, ট্রানজেকশন টাইপ হচ্ছে আপনার এক্সপেন্স, ট্রানজেকশন টাইপ হচ্ছে চেক, বিল, পে বিল বা ভেন্ডর ক্রেডিট বা হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট, এগুলো লেখা থাকবে। তারপর যদি আপনার হচ্ছে ডিপোজিট হয় ব্যাংক ডিপোজিট, এরকম লেখা থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের মেজর যে রিপোর্টগুলো, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, জার্নাল, আরও একটা ইম্পর্টেন্ট রিপোর্ট আছে সেটা হচ্ছে লেজার, ঠিক আছে? ক্লায়েন্ট অনেক সময় লেজার জানতে চায়, আপনি এখানে গিয়ে লেজার রিপোর্টও কিন্তু দেখেন, দেখেন এই যে জেনারেল লেজার, লেজারে গেলেও আপনি কিন্তু অল ডেট দিয়ে যদি রান রিপোর্ট করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন, দেখেন লেজার, ঠিক আছে? সো আপনার মোটামুটি অ্যাকাউন্টিং রিলেটেড যত প্রকারের, দেখেন এটা এক্সেলেই করি আমরা, রিপোর্ট আছে সব কিন্তু আপনাকে সুন্দরভাবে প্রোভাইড করবে, ঠিক আছে? এই দেখেন এটা হচ্ছে লেজার। লেজার তো আপনারা জানেনই যে হেড ওয়াইজ, যেমন এই ব্যাংকের টোটাল ওপেনিং কত ছিল, এখন কত আছে, সব দেখতে পারবেন। এটা ছিল ওপেনিং, দেখেন ট্রানজ্যাকশন করার পর এটা এই মুহূর্তে এটা ক্লোজিং আছে, ঠিক আছে? এখন এর সাথে যা যা কাজ করা হয়েছে সব এখানে শো করছে। এগুলো কিন্তু ম্যানুয়ালি কিচ্ছু করি নেই। বাট আপনাকে যদি 50টা ট্রানজ্যাকশন দিয়ে বলা হয় যে এটার আপনি জার্নাল করবেন, এটার আপনি হচ্ছে আম, ধরেন কি বলে লেজার করবেন, এটা আপনি ট্রায়াল ব্যালেন্স করবেন, এটা আপনি প্রফিট অ্যান্ড লস করবেন, এটা ব্যালেন্স শিট করবেন, মাঝখানে যদি অ্যাডজাস্টিং এন্ট্রি থাকে ওটাও করবেন, কত সময় লাগবে? আর এটা করলে দেখেন জাস্ট আপনি এন্ট্রি দিবেন, সব হয়ে যাবে। আমি যেটা বলছিলাম যে আমি যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের অথবা অনেক আগে করছেন এখন মনে নাই, তাদের জন্য আমি যেই ভিডিও টিউটোরিয়ালটা বানিয়েছি, ফুল প্রসেস আপনাকে একদম এক্সেলে ধরে ধরে শেখানো হয়েছে। প্রথমে অ্যাকাউন্টিং এর টাইপ কয়টা আছে, ডেবিট ক্রেডিট কি, এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনে ডেবিট ক্রেডিটের মানে যে ইম্প্যাক্টটা সেটা কিভাবে হয়, জার্নাল এন্ট্রি কিভাবে দিবেন, ওই জার্নাল থেকে লেজার কিভাবে ক্রিয়েট করবেন, ওই লেজার থেকে আপনি কিভাবে ট্রায়াল ব্যালেন্স করবেন, ওই ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টিং এন্ট্রি থাকলে এই অ্যাডজাস্টিং এন্ট্রি আর ট্রায়াল ব্যালেন্সের সমন্বয়ে আপনি কিভাবে প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট করবেন, এই ফুল প্রসেস একদম স্টেপ বাই স্টেপ দেখানো আছে। ওটা যদি কেউ মানে করতে পারে, বুঝতে পারে, তাহলে এটা বোঝা কোনো ব্যাপার না। আচ্ছা যাই হোক, অনেক কিছু বললাম। এই যে কাজটা আমরা করছি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এবং ধরেন ব্যাংক, আমরা এক্সপেন্সের থ্রুতে করছি, ঠিক সেই ট্রানজেকশনটা কিন্তু আমরা চাইলে এখানে দেখেন জার্নাল দেওয়া আছে, জার্নালের মাধ্যমেও করতে পারতাম। তখন আমাকে কি করতে হইতো, এখানে অ্যাডভার্টাইজিং ডেবিট করতে হইতো আর এখানে ব্যাংক ক্রেডিট করে আমাকে এখানে বলে দিতে হইতো। এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমার মোটামুটি যতটুকু বলা দরকার আমি বলছি। আসলে মানে 1 ঘন্টা বা আধা ঘন্টার সেশনে তো সবকিছু বোঝানো সম্ভব না। আমি জাস্ট একটা ধরেন হাইলাইটস দেখাইলাম, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম, মানে ট্রেইলার দেখাইলাম, ট্রেইলার বাংলা ভাষায় যদি বলি। কোনো প্রশ্ন থাকলে করেন, আমি উত্তর দিব। আমার পর্বটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের সাথে দুজন প্রতিনিধি আছেন, এর মধ্যে কেউ একজন আপনাদের সাথে কথা বলবে। আমাদের এখানে এই মুহূর্তে আমরা কোন কোন কোর্স অফার করছি, সেটা টাইমিংটা কি, ফি কি, এই বিষয়ে আমাদের এই বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আমাদের দুই ভাই পিছনে বসে আছেন, যে কোনো একজন আপনাদের সাথে কথা বলে উনি বলবে। আমাকে জিজ্ঞেস করেন যে আপনি এই কুইক বুকস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বা আপনার বুক কিপিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বা আরও যদি কিছু জানার থাকে, টেকনিক্যাল ইস্যুগুলো আমাকে বলতে পারেন যদি কোনো কিছু জানার থাকে।
আচ্ছা, আপনি যদি ফুল ক্লাসটা ঠিক মতো করেন, ধরেন আপনি আজকে ক্লাসে আসছেন, 4 ঘন্টার বা 3 ঘন্টার একটা ক্লাস নিব আমি, এটা যদি পুরো মানে ফুল ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি এই অ্যাসাইনমেন্টটা করতে বাসায় যদি যান, হয়তো 2-3 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 1 ঘন্টাও পারবেন। এটা তো ডিপেন্ড করবে অ্যাসাইনমেন্টের সাইজের উপরে। কখনো হয়তো 2 ঘন্টা লাগবে, কখনো 3 ঘন্টা লাগবে, এর মধ্যে আপনি করতে পারবেন। এখন এটা যে আপনাকে আজকে ক্লাস নিলাম কালকেই দিতে হবে এরকম না, কারণ আমাদের সপ্তাহে ক্লাস থাকে হয় 2টা অথবা একটা, হয় 2টা অথবা একটা। যদি আজকের মানে শুক্রবারের ব্যাচে ভর্তি হন, একটা ক্লাস হবে, 6 দিন টাইম পাবেন। আপনি প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দিবেন অ্যাসাইনমেন্ট করার জন্য। 1 ঘন্টা টাইম দিলে মোর দ্যান এনাফ আপনার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার। এবং আপনি মোটামুটি শুরুতে আপনাকে একটু বোঝার জন্য একটু সময় দিবেন, কারণ এই টাইমটা আপনি ইনভেস্ট করবেন, অন অন কাইন্ড অফ ইনভেস্ট। তো যখন আপনি হচ্ছে ফার্স্ট টাইম ভালো করে আহ, আপনার মতো করে আপনি যেভাবে বুঝলে আপনার জন্য ভালো হয়, ওইভাবে আপনি শুনে প্র্যাকটিস করে আপনি বুঝে গেলেন, পরবর্তীতে কিন্তু আপনার টাইম আরো কম লাগবে। ফার্স্ট টাইমে আপনি ওইভাবে চিন্তা করবেন। সো আপনি যদি এভরিডে 1 আওয়ার 2 আওয়ার ব্যয় করেন আপনার এই শত ব্যস্ত লাইফের মাঝখান থেকে, তাহলে ভালো মতো শিখতে পারবেন। এরপরে যারা জব করেন তারা চাইলে রিমোটলি কাজ করতে পারবেন আপনার টাইম অনুযায়ী, অথবা ফাইবারে কাজ করলে ওরা আপনাকে ডেডলাইন দিবে 7 দিন, 3 দিন, 5 দিন। ডেডলাইন অনুযায়ী আপনাকে কিন্তু মানে হচ্ছে রাতেই কাজ করতে হবে এরকম না কিন্তু। আপনি আপনার টাইম সেভ করে ওই কাজটা 7 দিনের কাজ একটানা করলে হয়তো 5 থেকে 7 ঘন্টা লাগবে একটানা যদি করেন, সেটা আপনি 7 দিনে ওইভাবে আপনি ম্যানেজ করে কাজটা শেষ করে জমা দিয়ে দিবেন। এটা হচ্ছে প্রসেস। তো আর কোনো প্রশ্ন আছে? বেশি হবে, বেশি হবে। আবার আপনি যদি ওই টাইমে না শেষ করতে পারেন, ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি ডেডলাইন বাড়াইতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, 1 ডেও আছে, 24 আওয়ার্সও আছে। ও বলে দিবে। ধরেন স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 3 to 7। হ্যাঁ, 3 to 7 ডেইজ। এছাড়াও ধরেন বড় প্রজেক্টগুলোর সময় আরো বেশি নেয়, 15 দিন, 1 মাস। আবার বেশি বড় হলে ওরা অনেক সময় বলে যে তুমি হচ্ছে উইকলি আমাকে করো, কাজ সাবমিট করো। ঠিক আছে? এবং আপনিও বলতে পারেন, ধরেন কাজটা 6 মাসের, কিন্তু 6 মাস হওয়ার পরে টাকা নেবেন, এটা তো ধরেন অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনিও বলতে পারেন যে আমাকে তুমি উইকলি পেমেন্ট করবা, 6 মাসেই করবেন। উইকলি আপনি প্রজেক্ট হচ্ছে কি বলবেন, কাস্টম অর্ডার করে প্রপোজাল পাঠাবেন, সে অ্যাকসেপ্ট করবে, 1 সপ্তাহ পর পর আপনি ডেলিভারি দিতে থাকবেন। আর আপনাকে ওই অনুযায়ী টাকা আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। তো আপনি টাকা তুলতে পারবেন। আবার অনেক সময় যদি তাদের বেশি এমার্জেন্সি হয়, যে ধরেন যেমন সে বলল যে আমার এই কাজটা আজকে রাতের মধ্যে করে দিতে হবে। ঠিক আছে? আপনি কাজটা যদি করতে পারেন, আপনার হাতে টাইম থাকলে আপনি করবেন, সেক্ষেত্রে ওরা চার্জও বেশি দিতে রাজি। ধর নর্মাল ওই কাজটা করলে যদি $50 হইতো, ও আপনাকে $100 চাইলে $100ই দিবে, কারণ ওরা আর্জেন্ট। ঠিক আছে? এবং আমরা এটা যখন আমরা প্রাইসিং যখন নির্ধারণ করব, ওইখানেই বলে দিব যে 3 দিনের কাজ যখন আমরা 2 দিন করব, অ্যাডিশনাল চার্জ অ্যাড হবে এখানে। বুঝতে পারছেন? আচ্ছা, ডিপেন্ড করবে। আর কোনো প্রশ্ন আছে আপনার? বলেন। এটা তো তার সাথে কথা বলবেন, তার রিকোয়ারমেন্ট শুনবেন। এমনও কিছু ক্লায়েন্ট পাবেন, সে বলবে যে আমার তো বিগত 5 বছরের অ্যাকাউন্ট জমে আছে, আমি তো মানে এর আগে ট্যাক্স, মানে সে হয়তো মানে নোটিশ আসছে তার কাছে আইআরএস থেকে যে তুমি তো ব্যবসা করো 2020 সাল থেকে, এখনো তুমি কোনো দাও নাই, ট্যাক্স ফাইল করো নাই। হ্যাঁ, তখন সে কি করবে? তখন সে তো তার মাথা খারাপ হয়ে যাবে। সে লয়ার ধরবে, লয়ার বলবে যে আপনি আগে ট্যাক্স ফাইল করেন, ট্যাক্স ফাইল করার আগে আপনাকে বুক কিপিং করতে হবে। তখন আপনাকে বলবে আমার তো গত 5 বছরের বুক কিপিং একদম একবারে করে দিতে হবে। এখন এটা তো আপনি ধাপে ধাপে করবেন। ও অনেক সময় বলতে পারে যে এটা আমার হাতে টাইম আছে 15 দিন, 15 দিনের মধ্যে করতে হবে, বা 1 মাস টাইম আছে, 1 মাসের মধ্যে করতে হবে। আবার অনেক সময় দেখবে বলবে যে আমার সব আপ টু ডেট, লাস্ট 6 মান্থের ডেটা আপডেট নাই, তুমি এটা আমাকে আপডেট করে দিবা। ঠিক আছে? ওরাই দিবে, হ্যাঁ।
ওরা ডেটা দিবে, ওরা সফটওয়্যার অ্যাক্সেস দিবে, আপনি শুধু কাজ করবেন। ঠিক আছে, আর আপনার ওই কাজ করার জন্য কি কি জিনিস লাগবে এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? ভাই আপনি বলেন, আপনি কিছু কোশ্চেন করেন। এই যে ভাই, না না বুঝতে না, আমি যতটুকু পারছি একটু বোঝানোর ট্রাই করেছি। জি ভাই আপনি বলেন এখন। থ্যাংক ইউ। অনেক সেক্টরে করা যায়। অ্যাকাউন্টিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, পৃথিবীতে মোটামুটি যত সার্ভিস আছে, গান শুনতে চাইলে ওটাও করা যায়, ওটার সার্ভিসও আছে। ঠিক আছে, ওদের ওখানে ফাইবার হচ্ছে একটা মার্কেট, মানে হিউজ, বিশাল একটা মার্কেট। সেখানে মানে অনেকগুলো ক্যাটাগরিতে কাজ করা যায়। এর মধ্যে বিজনেস একটা ক্যাটাগরি, আমরা বিজনেস ক্যাটাগরির আন্ডারে কাজ করি। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন আলাদা একটা ক্যাটাগরি। হ্যাঁ, বিজনেস ক্যাটাগরির মধ্যে পড়ে। সো বিজনেস ক্যাটাগরির আন্ডারে হচ্ছে অ্যাকাউন্টিং, বুককিপিং, ট্যাক্স, পেরোল, এই টাইপের যে কাজগুলো যেটা আমরা করি প্রফেশনালি। আর গ্রাফিক ডিজাইন হলে ডিজাইনের যে কাজগুলো ওইটা করবে, ওয়েব ডিজাইন হলে ওয়েব ডিজাইনের কাজ করবে, ভিডিও এডিটিং হলে ভিডিও এডিটিং এর কাজ করবে। ওরকম এখানে ক্যাটাগরি দেওয়া আছে। কমিউনিকেশনের চ্যানেল হচ্ছে, আমি যদি একদম আপনাকে মানে খুব সহজেই বোঝানোর জন্য যদি বলি, যে ফার্স্ট অফ অল ধরেন ফেসবুকে আপনার একটা অ্যাকাউন্ট আছে, ফেসবুকটাকেই ধরেন ফাইবার অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় আপনার কি তথ্য দিতে হয়েছে, আপনার যা যা দরকার হয়েছে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী তথ্য দিছেন। ঠিক সেম ফাইবারে যখন অ্যাকাউন্ট খুলবেন, ওর রিকোয়ারমেন্ট, ফাইবার আপনি কি করবেন, প্রথমে আপনার আগে অ্যাকাউন্ট খুলবেন, আপনার নাম দিবেন, আপনার এডুকেশন দিবেন, আপনার সার্টিফিকেশন দিবেন, মানে আপনার পার্সোনাল তথ্যগুলো শেয়ার করবেন। এরপরে ওরা সার্ভিস অফার করতে হবে। ধরেন অ্যাকাউন্ট খুললেই শুধু হবে না, যে আপনি কি কি সার্ভিস দিতে জানেন, প্রত্যেকটা সার্ভিসের উপরে আলাদা আলাদা করে এখানে 4টা সার্ভিস আপনি নতুন সেলার হিসেবে দিতে পারবেন। 4টা সার্ভিস আপনি এখানে দিবেন। সার্ভিসের, ধরেন আপনি যদি একটা প্রোডাক্ট কিনতে যান, প্রোডাক্টে কি লেখা থাকে, প্রোডাক্টে একটা ছবি থাকে, আপনাকে একটা ছবি দিতে হবে। প্রোডাক্টের প্রাইসিং থাকে, আপনাকে প্রাইসিং দিতে হবে। প্রোডাক্টের ডেসক্রিপশন থাকে, আপনাকে ডেসক্রিপশন দিতে হবে। প্রোডাক্টের আরও যেই তথ্যগুলো থাকে ঠিক ওই জিনিসগুলো দিতে হবে। দিলে এটাকে, এটা কি হবে, ক্লায়েন্ট যদি আপনার ওই গিগটা খুঁজে পায়, ও সরাসরি গিগে ক্লিক করবে, মানে আপনার সার্ভিসে ক্লিক করবে। করার পরে মেসেঞ্জারে যেরকমভাবে আমরা কথাবার্তা বলি, ও আপনাকে জাস্ট মানে ফাইবারের মধ্যে মেসেঞ্জার অপশন আছে। ঠিক আছে, ও কি করবে, যেমন লিঙ্কডিনে মেসেঞ্জার অপশন আছে, ফেসবুকে মেসেঞ্জার অপশন আছে, তারপর ইনস্টাগ্রামে মেসেঞ্জার অপশন আছে, ঠিক ওই রকম ফাইবারের মধ্যে একটা মেসেঞ্জার অপশন আছে। ও মেসেজ দিলে ওখানে আপনি মেসেজটা পাবেন। মেসেজ পেলে তখন আপনি তার সাথে নর্মাল যেভাবে একজনের সাথে ফেসবুকে যদি আপনি কমিউনিকেশন করেন, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করেন, যেভাবে করেন সেম ভাবে করবেন। জাস্ট ও জিজ্ঞেস করবে তুমি কি এটা পারবা কিনা, আমার তো লাস্ট 6 মান্থের মানে ডেটা এখনো আপডেট করা হয় নাই, আমার ব্যাংক অফ আমেরিকা নামের একটা ব্যাংক আছে, আমার ক্রেডিট কার্ড আছে, আমার হচ্ছে আমার সেল হয় অ্যামাজনে, তো আমি তোমাকে অ্যামাজনের সেলের স্টেটমেন্ট দিব, আমি তোমাকে ব্যাংক স্টেটমেন্ট দিব, আমি তোমাকে ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট দিব, আমি তোমাকে সফটওয়্যারের অ্যাক্সেস দিব, তুমি শুধু আমার কাজটা করে দিবা। এইভাবে আসবে, সফটওয়্যার অ্যাক্সেস দিবে। মানে এইভাবে মানে যত কমিউনিকেশন ফাইবারের মেসেঞ্জার অপশনে হবে। আর মেসেঞ্জারের কমিউনিকেশনের সিস্টেম হচ্ছে, আপনি যেভাবে ফেসবুকে মেসেজ মানে কথাবার্তা বলেন মেসেজে, হোয়াটসঅ্যাপে বলেন, ঠিক সেম, অন্য কোনো মানে আলাদা কিছু না। বলেন 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 বলেন। হ্যাঁ নিবেন, সার্টিফিকেট অবশ্যই আমরা দিব। যে আমি বললাম যে কোডাস ট্রাস্ট একটা সার্টিফিকেট প্রোভাইড করবে কোডাস ট্রাস্টের ব্যানারে। আর যেহেতু কুইক বুকসে আপনি বলতেছেন আপনি কুইক বুকসে কাজ জানেন, তো কুইক বুকসে যারা কাজ জানে তারা, তাদের জন্য কুইক বুকস একটা সার্টিফিকেট সিস্টেম রাখছে। আপনি ওইটা এক্সাম দিবেন, পাস করবেন, কুইক বুকস আপনাকে সার্টিফিকেট দিবে, আমি দেখাইছি সার্টিফিকেট। তো ওই সার্টিফিকেট আপনি আপনার প্রোফাইলে অ্যাড করে দিবেন। হ্যাঁ, যে আপনি কুইক বুকস প্রো অ্যাডভাইজার
জেরো প্রো অ্যাডভাইজার, এতে তারা বুঝবে যে আপনি কুইকবুকসে কাজ জানেন। হ্যাঁ, এবং আপনি যে আগে কাজ করেছেন, আপনি যে একটা সার্ভিস অফার করবেন, সার্ভিস অফার করলে আপনার এক্সিস্টিং কিছু হচ্ছে, হ্যাঁ, কিছু হচ্ছে স্ক্রিনশট শেয়ার করতে হয়। আপনি মানে কি কি কাজ করছেন। এখন এটা আপনি কোথায় পাবেন? এটা পাবেন হচ্ছে আমরা যে আপনাকে এই যে 20-25টা যে রিয়েল প্রজেক্ট দিয়ে যে প্র্যাকটিস করাবো, এইগুলোই আপনারা যে অ্যাসাইনমেন্ট আকারে দিচ্ছেন, ওইগুলোই পরে আপনি ইউজ করবেন এক্সপেরিয়েন্স হিসাবে। গিগে দিবেন, পোর্টফোলিও অ্যাড করা যায় আলাদাভাবে। ঠিক আছে, এটা ফাইবারের ক্লাসের মধ্যে আমরা দেখাই। আলাদা পোর্টফোলিও, প্রজেক্ট বেস, মানে একদম রিয়েলিস্টিক ভাবে যে আপনি রিকনসিলেশন করছেন, এখানে কি কি কাজ করছেন, এটার ডকুমেন্টসগুলো কি কি আপনি প্রোভাইড করছেন, এগুলো একদম স্টেপ বাই স্টেপ ওইভাবে আপনাকে প্রফেশনালি প্রেজেন্ট করতে হয়। ঠিক আছে, এগুলো আপনি আমাদের এই কোর্সেই শিখতে পারবেন, জানতে পারবেন, এটা আমরা একদম ডিরেক্টলি দেখাবো। আচ্ছা, আমাদের হচ্ছে মানে নর্মালি আমরা আমাদের এই এএমএস, এই ক্লাউড অ্যাকাউন্টিং এর কোর্সে আমরা যেটা করি, আপনি ধরেন ফাইবার আপওয়ার্কে আপনি হচ্ছে প্রোফাইল আছে, এবং আপনি লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে খুলবেন, লিঙ্কডইন প্রোফাইলের যে মেইন যে জিনিসগুলো, যেইটা অ্যাড করলে আপনার অ্যাকাউন্টটা অনেক বেশি প্রফেশনাল হবে, প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ দেখাবো। কানেক্ট কিভাবে বাড়াবেন সেটা দেখাবো, জব কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখাবো। পাশাপাশি আপনি যে ফাইবার আপওয়ার্কের লিঙ্কগুলো হচ্ছে লিঙ্কডইনে শেয়ার করবেন, শেয়ার করার কিছু গাইডলাইন আছে। অর্থাৎ যেন তেনভাবে শেয়ার করলে তো আর হবে না, শেয়ার করার যে প্রপার গাইডলাইন সেটাও আমরা দিব। আর অ্যাডিশনাল যদি বলেন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে আমাদের কোর্স আছে আলাদা, ওই কোর্সের মধ্যে লিঙ্কডইন আলাদা একটা পার্ট আছে। ঠিক আছে, তবে আমি যতটুকু দেখাই বা আমাদের এই প্রফেশনে যতটুকু দেখাই, মোটামুটি এইটা যদি মানে প্রপারলি কেউ মেনটেন করে, তাহলে লিঙ্কডইনের জন্য যথেষ্ট। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। যে আপু আপনি বলবেন মনে, বলেন। মান্থলি যদি বলি, এখানে আপনি যদি আর্নিং শুরু করেন, সেই ক্ষেত্রে ধরেন অন অ্যান অ্যাভারেজ 200 বা 300 থেকে 20,000 পর্যন্ত ডলার আপনি মান্থলি ইনকাম করার স্কোপ আছে এখানে। কারণ এটা কিন্তু যেন তেন প্রফেশন না, এটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রফেশন। এখানে যারা আপনাকে হায়ার করবে, এখানকার হায়ার মানে আপনার হচ্ছে আওয়ারলি রেট বলেন, প্রজেক্ট ভ্যালু বলেন, সবই অন্য অন্য সেক্টরের সাথে অনেক বেশি। আপনি এমনও আছে, একটা প্রজেক্টই $4,000-5,000, একটা প্রজেক্ট। ঠিক আছে, হয়তো তার ওই যে আমি বললাম 5 বছরের হয়তো বুক কিপিং বাকি আছে, আপনি করে দিবেন। আপনার সে উইলিংলি বলবে যে আমার বাজেট হচ্ছে তো $5,000, তুমি কত নিবা? অথবা সে বলবে আমার বাজেট $3,000। শুরুতে আপনি এত বড় প্রজেক্ট পাবেন না, কারণ আপনার প্রোফাইলে যদি আপনার ওই পরিমাণ রিভিউ না থাকে, ওই পরিমাণ কাজেরই না থাকে, তখন সে একটা ডাউট ফিল করবে যে এত বড় প্রজেক্ট হয়তো আপনি করতে পারবেন না। তো আপনাকে ছোট ছোট প্রজেক্ট দিয়ে শুরু করতে হবে। কিন্তু যদি বলেন যে আর্নিং লিমিটেশন, এখানে আসলে লিমিটেশন বলতে কোনো কিছু নাই। এখানে বাংলাদেশে আমি আপনাকে দেখাই, আমি কয়েকজনের স্ক্রিনশট শেয়ার করছি, দেখেন। দেখেন এখানে টপ রেটেড যারা কাজ করে এদের মধ্যে উনি একজন, উনি একজন। ঠিক আছে, এনারা কোরাস ট্রাস্টের। ওনার মান্থলি ইনকাম একেবারে কম হলেও $20,000 মান্থলি, $20,000 মান্থলি। ওনার মিনিমাম 10,000 অ্যাবভ। ঠিক আছে, ওনার ধরেন 3 to 5,000 অ্যাবভ। ঠিক আছে, তারপরে ধরেন ওনার মোটামুটি ধরেন $2,000 বা $2,500 অ্যাবভ। ওনারও $2,000 অ্যাবভ এদের ইনকাম। দেখেন একটা প্রজেক্টের ভ্যালু 2860। ঠিক আছে, এটা কিন্তু সব প্রফেশনে আপনি পাবেন না। আপনি যদি গ্রাফিক ডিজাইনে যান, ওদের প্রজেক্টই $5, $10, $15, $20 এরকম। ঠিক আছে, এবং এটা দেখেন $800। আমি আরেকটা কথা বলি, আপনি যদি এভারেজ হিসাব করেন, যারা অ্যাকাউন্টিংয়ে কাজ করে এদের এভারেজ ডলার হচ্ছে মানে পার অর্ডার এভারেজ ডলার ধরেন 50+, মানে 100 প্লাসই বেশি যাদের এভারেজ অর্ডার ভ্যালু। আপনি যদি গ্রাফিক ডিজাইনকে জিজ্ঞেস করেন,
ওরা বলবে 20, 25, 15 এরকম। ওরা যদি 2000 প্রজেক্ট করে আর আপনি যদি 100টা প্রজেক্ট করেন, ভ্যালু ইকুয়াল যদি করেন, দেখবেন ওর চেয়ে আপনার ভ্যালু বেশি। বুঝতে পারছেন কি? কারণ এখানকার প্রজেক্টগুলো অনেক বড় বড়। এবং আরেকটা মানে গুড নিউজ হচ্ছে, আপনি যদি 5টা প্রজেক্ট ভালোভাবে হ্যান্ডেল করেন, এই 5টার মধ্যে মিনিমাম 2জন আপনাকে মান্থলি অফার করবে, বলবে যে তোমার কাজ আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি মান্থলি হায়ার করব। ইনফ্যাক্ট তার বন্ধু বান্ধব বা তার আত্মীয় স্বজন, রিলেটিভস, এদেরকেও তারা রেফার করে, যদি আপনি ভালো সার্ভিস দিতে পারেন। সেজন্য বলবো যারা এই ইন্ডাস্ট্রিতে মানে বুককিপিং নিয়ে যারা কাজ করতে চান, যদি স্কিলড ডেভেলপ করতে পারেন, স্কিলফুল হইতে পারেন এবং সার্ভিস যদি আপনি খুব ভালোভাবে সার্ভিস